Welcome to YouTube channel Physics Project with মোহনলাল। আজকে আমরা দশম শ্রেণীর ভৌতবিজ্ঞানের উপর আলোচনা করছি। চ্যাপ্টার 5 লাইট আলো, প্রেজেন্টেড বাই মোহনলাল সামন্ত, অ্যাসিস্ট্যান্ট টিচার, তমলুক হ্যামিল্টন হাই স্কুল, তমলুক, পূর্ব মেদিনীপুর। তোমরা ফিজিক্স প্রজেক্ট উইথ মোহনলাল দিয়ে ইউটিউবে সার্চ করবে, আমার অন্যান্য ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে যাতে আগামী দিনে ভিডিও রিলিজ করলে তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। এটা পার্ট 3। এই পার্ট 3তে আমরা আলোচনা করব লেন্স। লেন্সের কয়েকটা ভাগ রয়েছে, সেই ভাগগুলো এখানে আমরা আলোচনা করব। বিভিন্ন ধরনের লেন্স সেটা আমরা আলোচনা করছি এখানে। লেন্সের আলোক কেন্দ্র, অপটিক্যাল সেন্টার, যেটা থিন এবং থিক লেন্সের ক্ষেত্রে কী কম ডেফিনেশন হওয়া উচিত সেটা এখানে ক্লিয়ার করে আলোচনা করব। লেন্সের মুখ্য ফোকাস, যেটা দু ধরনের রয়েছে, লেন্সের প্রথম মুখ্য ফোকাস, দ্বিতীয় মুখ্য ফোকাস, তার চিত্রসহ এখানে আমরা আলোচনা করব। এছাড়াও লেন্সের কয়েকটা সংজ্ঞা, যেমন রেডিয়াস অফ কার্ভেচার, সেন্টার অফ কার্ভেচার, প্রিন্সিপাল অ্যাক্সিস এবং অপটিক্যাল সেন্টার তো বলে দিয়েছি। এছাড়া পাতলা লেন্সের ক্ষেত্রে প্রতিবিম্ব গঠনের যে নিয়ম, সেই নিয়মগুলো এখানে আমরা আলোচনা করব, যে নিয়মের সাহায্যে যে কোনো ছবি তোমরা খুব সহজে এঁকে ফেলতে পারবে। তাছাড়া প্রতিবিম্ব গঠনও আমরা এখানে দেখব, বিভিন্ন অবস্থানের ক্ষেত্রে প্রতিবিম্ব গঠন, এবং সবশেষে দেখব যে বিবর্ধক কাঁচ রূপে উত্তল লেন্সকে আমরা কি করে ব্যবহার করি, ম্যাগনিফাইং গ্লাস, তার অ্যাকশনটা এখানে আমরা আলোচনা করব। তাহলে লেন্স সম্বন্ধে যা কিছু তথ্য এটা জানলে তোমরা পরিষ্কারভাবে বুঝতে পারবে। তাহলে এসো আমরা শুরু করি। প্রথমেই জেনে নেওয়া যাক যে লেন্স কাকে বলে। হোয়াট ইজ লেন্স? দুটি গলীয় তল অথবা একটি গলীয় তল ও একটি সমতল দিয়ে সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে লেন্স বলে। এই কম্বিনেশনটা একটু খেয়াল রাখবে, দুটো গলীয় তল হতে পারে অথবা একটা গলীয় একটা সমতল। এটা ঠিক এই ধরনের দেখো, লক্ষ্য করো, যদি দুটো গলীয় তল হয় তাহলে এটা একটা গলীয় তল আর এদিকটা আর একটা গলীয় তল। তাহলে এই যে দুটো গলীয় তল রয়েছে, দেখো এটা হচ্ছে গলীয় তল আর এপাশটাও গলীয় তল, ঠিক আছে, এদিকটাও গলীয় তল। তাহলে এক্ষেত্রে কম্বিনেশনটা হচ্ছে দুটো গলীয় তল। আবার এরকম কম্বিনেশন হতে পারে যে একটা সমতল আর একটা গলীয় তল, তাহলে এদিকটা হচ্ছে সমতল আর এদিকটা হচ্ছে গলীয় তল। ওই জন্য লেন্সের সংজ্ঞায় দেখো বলা আছে, হয় দুটো গলীয় তল অথবা একটা সমতল একটা গলীয় তল দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ, অবশ্যই মাধ্যমটাকে স্বচ্ছ হতে হবে, নাহলে আলো এখান দিয়ে প্রতিষ্ঠিত হতে পারবে না, স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে লেন্স বলে। তাহলে এই কম্বিনেশনটা খেয়াল রাখবে, দুটো গলীয় হতে পারে অথবা একটা সমতল আর একটা গলীয় তল হতে পারে। তাহলে লেন্সের যে 8টা ভাগ রয়েছে, সেই 8টা লেন্সের ভাগ এই কম্বিনেশনের মধ্যে চলে আসবে, দুটো গলীয় অথবা একটা সমতল একটা গলীয় তল দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যম। এবার দেখা যাক লেন্সের প্রকারভেদ। আমরা জানি লেন্স দুই প্রকারের রয়েছে, উত্তল বা অভিসারী লেন্স, কনভেক্স লেন্স, আর অবতল বা অপসারী লেন্স, কনকেভ লেন্স, এটাকে আমরা কনভার্জিং লেন্সও বলি। উত্তল লেন্সকে আমরা কনভার্জিং লেন্স বলি, আবার অবতল লেন্সকে ডাইভার্জিং লেন্সও বলে থাকি। তাহলে এখানে দুটো ছবি দেওয়া হয়েছে, উত্তল লেন্স আর অবতল লেন্স। এবারে উত্তল লেন্সের ব্যাপারটা কি না, যে লেন্সের দেখবে মাঝখানটা মোটা, ঠিক আছে, মাঝের দিকটা মোটা আর দুই প্রান্ত সরু, তাদেরকে আমরা বলি উত্তল লেন্স। আমি এটাকে কপি করে নিয়ে যাচ্ছি, নোটপ্যাডে তোমাদেরকে দেখাবো। তাহলে উত্তল লেন্সের ব্যাপারটা দেখো, দুটো লেন্স এখানে ছবি দেখিয়েছি, দুটো লেন্সের তফাৎটা লক্ষ্য করো। মাঝের পোর্শনটা একটু তোমরা দেখো, এইখানে দেখো এটা মাঝের পোর্শন, এটা দেখো অনেকটা মোটা, থিক। তাহলে মাঝের দিকটা থিক আর দুই প্রান্ত দেখো থিন, তাহলে এটা হচ্ছে থিক, আর এই প্রান্ত দেখো থিন, এপাশটাও দেখো থিন। তাহলে মাঝখানটা মোটা, দুই প্রান্ত যদি সরু হয় তাকে আমরা বলবো উত্তল লেন্স বা কনভার্জিং লেন্স। আর এখানে দেখো এটা হচ্ছে থিন, মাঝখানটা দেখো থিন আর দুই প্রান্ত দেখো থিক, তাহলে এই ধরনের লেন্স হলে এটাকে আমরা বলবো অবতল লেন্স। তাহলে আইডিয়াটা ক্লিয়ার রাখবে, মাঝখানটা যদি মোটা হয় সেটাকে আমরা বলবো উত্তল,
আর মাঝখানটা যদি পাতলা হয় তাকে আমরা বলবো অবতল লেন্স। এটাই মূল কথা। আর এটাকে অনেক সময় আমরা বলি কনভার্জিং লেন্স, উত্তল লেন্সকে, আর অবতল লেন্সকে আমরা বলি ডাইভার্জিং লেন্স। কেন, তার কারণটা আমরা পরে আলোচনা করছি একে একে। এবারে দেখো, এই যে 6 ধরনের লেন্স রয়েছে, 6 নয় 8 প্রকারের লেন্স রয়েছে। তোমাদের বইতে 6 প্রকার রয়েছে, কিন্তু এখানে আমি 8 প্রকারের লেন্স দেখিয়েছি। দেখো, এই 8 ধরনের লেন্স আমি এখানে আলোচনা করছি। মূলত দেখো, প্রথমে যেটা রয়েছে উত্তল লেন্সের ভাগগুলো আমরা দেখব। উত্তল লেন্স যেটা আমরা দেখেছি মাঝখানটা মোটা হয়, তাহলে সেই মাঝখানটা মোটার ক্ষেত্রে দেখো কতগুলো লেন্সের কম্বিনেশন আসতে পারে। তাহলে প্রথম যে কম্বিনেশনটা সেটা দেখো, দুপাশটাই উত্তল রয়েছে। দেখো, এ পাশটা উত্তল লেন্স, এ পাশটা উত্তল, তাহলে এটাকে আমরা বলছি উভ উত্তল। উভয় পাশ উত্তল বলে উভ উত্তল লেন্স, বাই কনভেক্স লেন্স ইংরেজিটা। এটাও দেখো উভয় পাশে উত্তল, কিন্তু তফাৎটা হচ্ছে দেখো, এই যে দুপাশের বক্রতা ব্যাসার্ধ আছে, এই যে বাম পাশের যে বক্রতা আর ডান পাশের বক্রতা সমান নয়, ওই জন্য এই পাশটা R1 এই পাশটা R2 লেখা আছে। কিন্তু এরকম তো হতে পারে যে উভয় পাশের বক্রতা ব্যাসার্ধ সমান, ঠিক আছে, এ পাশটাও বক্রতা ব্যাসার্ধ R আর এদিকের বক্রতা ব্যাসার্ধ R, তাহলে দুদিকেরই বক্রতা ব্যাসার্ধ যদি সমান হয় তাকে আমরা বলবো ইকুই কনভেক্স লেন্স, সম উত্তল লেন্স। এটা হচ্ছে সম উত্তল লেন্স, ঠিক আছে। এটা খেয়াল করবে, প্লেনো কনভেক্সের লেন্সের সঙ্গে তুলে দেবে না। প্লেনো কনভেক্স হচ্ছে একটা হবে প্লেন আর একটা হবে কনভেক্স, কিন্তু এখানে দেখো দুটোই কনভেক্স, দুটো তলই কনভেক্স, কিন্তু দুটোর বক্রতা ব্যাসার্ধ সমান। এখানে খেয়াল রাখতে হবে দুটোর বক্রতা ব্যাসার্ধ সমান, ঠিক আছে, দুটো তলেরই বক্রতা ব্যাসার্ধ সমান, তলেই আমরা বলছি ইকুই কনভেক্স লেন্স। আর বাই কনভেক্স লেন্সের ক্ষেত্রে কী হচ্ছে, বক্রতা ব্যাসার্ধ দেখো আলাদা, ওই R1 নট ইজ ইকাল টু R2, আর এখানে R1 সমান R2 সমান R ধরেছে। এই যে দেখো দুটো বক্রতা ব্যাসার্ধ কি R লেখা হয়েছে। তাহলে বাই কনভেক্স লেন্স আর ইকুই কনভেক্স লেন্সের মধ্যে একটু তফাৎ আছে। দুটোই উত্তল, দুটো গলীয় তলই উত্তল, কিন্তু এর ক্ষেত্রে দুটোর বক্রতা ব্যাসার্ধ সমান হবে না, আর ইকুই কনভেক্স লেন্সের ক্ষেত্রে বক্রতা ব্যাসার্ধ দুটো সমান হবে। আর একটা অপশান রয়েছে, দেখো এক পাশটা সমতল আর এক পাশটা উত্তল। দেখো এদিকটা দেখো সমতল, দেখছো সমতল, আর এটা দেখো উত্তল, তাহলে সমতল আর উত্তল কম্বিনেশন রয়েছে। কিন্তু খেয়াল করবে মাঝখানটা দেখো প্রত্যেকটা লেন্সের মোটা, দেখছো, তাহলে যেহেতু মোটা লেন্স তার মানে প্রত্যেকটাই উত্তল লেন্সের ভাগে পড়ছে, তাই তো, ওই জন্য উত্তল শব্দটা সবের শেষে থাকবে। দেখো এটা যদি ইংরেজিতে বলা হয় তাহলে প্লেনো কনভেক্স লেন্স, ঠিক আছে, কনভেক্সও প্লেনো লেন্স বলা যাবে না, প্লেনো কনভেক্স লেন্স বলতে হবে। তাহলে কনভেক্স কথাটা শেষে থাকবে। যেমন বাংলায় যেমন বলছি সমতল আর উত্তল যোগ করো, সন্ধিযুক্ত করলে এখানে কি হচ্ছে সমতল উত্তল, সন্ধির দ্বারা এটা হয়ে যাচ্ছে সমতল যুক্ত উত্তল, সমতল উত্তল। আর আরেকটা দেখো এখানে লক্ষ্য করো, এদিকটা উত্তল, দেখছো, বাম পাশটা উত্তল আর ডান পাশটা অবতল, ঠিক আছে। তাহলে অবতল আর উত্তল মিলে আছে, তাহলে এর মধ্যে কি আছে, এই পাশটা হচ্ছে অবতল আর এদিকটা রয়েছে উত্তল। তাহলে উত্তল অবতল হতে পারে, অবতল উত্তল হতে পারে, ঠিক আছে। তাহলে দুটো নামের মধ্যে গোলমাল হবে। কিন্তু খেয়াল করো মাঝখানটা এর মোটা, তাহলে মাঝখানটা মোটা মানে উত্তল লেন্স, তাহলে উত্তল শব্দটা শেষে থাকবে, ঠিক আছে। তাহলে আগে অবতল আসবে, তারপরে উত্তল কথাটা আসবে। আর দেখো অবতল উত্তল, অবতল যুক্ত উত্তল, সন্ধির দ্বারা হয়ে গেছে অবতল উত্তল, ঠিক আছে। তাহলে উত্তল লেন্সের 4 প্রকার ভাগ দেখলাম। একটা হচ্ছে উভ উত্তল, আর একটা হচ্ছে সম উত্তল লেন্স, আর একটা পেলাম সমতল উত্তল, আর একটা পেলাম অবতল উত্তল। এই 4 প্রকারের উত্তল লেন্স হয়। ঠিক একই রকমভাবে আমরা যদি অবতল লেন্সের ভাগটা দেখি, অবতল লেন্সের ক্ষেত্রেও এরকম 4 প্রকারের ভাগ পাবো। সেখানে মাঝখানটা হবে সরু আর দুই প্রান্ত হবে মোটা। দেখো তাহলে প্রথম যে কম্বিনেশনটা দেখো, প্রথম কম্বিনেশনে কী হয়েছে, বাই কনকেভ লেন্স, ঠিক আছে। যেহেতু মাঝখানটা দেখো প্রত্যেকটা লেন্সের মাঝখানটা দেখো সরু, দেখছো, মাঝখানটা থিন, তাহলে এটা হবে অবতল লেন্স, ঠিক আছে। তাহলে অবতল শব্দটা শেষে থাকবে, ক্লিয়ার। তাহলে অবতল শব্দটা শেষে থাকছে, দেখো। তাহলে এদিকে লক্ষ্য করো, এটা ভেতরের দিকে রয়েছে, তাহলে ভেতরের দিকে যদি থাকে তাহলে এটা অবতল, তাহলে এদিকটাও অবতল, এদিকটাও অবতল, দুই পৃষ্ঠটাই অবতল, তাহলে উভা অবতল,
বুঝছো, উভা অবতল। আর এখানেও দেখো দুটোই অবতল, এদিকের তলটাও দেখো অবতল আর ওদিকের তলটাও দেখো অবতল, কিন্তু দুটোর বক্রতা ব্যাসার্ধ সেম। দেখছো আর আর দুটোর বক্রতা ব্যাসার্ধ সেম। এক্ষেত্রে কী ছিল, দুটোর বক্রতা ব্যাসার্ধ সমান ছিল না। উভাবতল লেন্সে সমান হতেও পারে নাও হতে পারে, সমান হলেই তখন তাকে আলাদা নাম বলে দিচ্ছি, ইকুই কনকেভ লেন্স। হ্যাঁ, সমাবতল লেন্স, সম অবতল লেন্স, সম অবতল লেন্স। কি কন্ডিশন না, R1 সমান R2 সমান R হয়ে যাবে, তাহলেই সম অবতল লেন্স, ইকুই কনকেভ লেন্স। এবারে আরেকটা যদি কম্বিনেশন আছে, দেখো একটা তল সমতল, এদিকে দেখো সমতল, আরেকটা হচ্ছে অবতল, এদিকের তলটা অবতল, তাহলে এটা হচ্ছে সমতল যুক্ত অবতল, সমতল অবতল লেন্স। ঠিক আছে, অবতল শব্দটা শেষে আছে সবার, অবতল, অবতল, সমতলা অবতল। আর এটা সম অবতল লেন্স, সম অবতল লেন্স মানে উভয় পাশের বক্রতা ব্যাসার্ধ তো সমান, কিন্তু দুটো তলই অবতল, এই তফাৎটা খেয়াল রাখবে। আর প্লেনো কনকেভ লেন্সের ক্ষেত্রে একটা তল হবে প্লেন সারফেস, আর একটা কনকেভ সারফেস, ওই জন্য প্লেনো কনকেভ লেন্স। আর এই ক্ষেত্রে দেখো এই ছবিটা একটু ভালো করে লক্ষ্য করবে, মাঝখানটা সামান্য থিন হবে, দুই প্রান্তটা একটু মোটা হবে। ঠিক আছে, ছবিটাতে সামান্য ত্রুটি আছে, একটু ঠিক করে তোমরা আঁকবে। তাহলে মাঝখানটা থিন, দুই প্রান্তটা সামান্য মোটা, এই ধরনের লেন্সকে আমরা বলবো। দেখো তাহলে দুটো অংশ আছে, এদিকটা হচ্ছে উত্তল আর এদিকটা হচ্ছে অবতল। তাহলে উত্তল আর অবতল দুটো মিশে আছে, কিন্তু যেহেতু আমি বলেছি দেখো যে ধরনের লেন্সে পড়ে সেই শব্দটা শেষে থাকবে, তাহলে অবতল, এটা যেহেতু মাঝখানটা সরু, তাহলে অবতল শব্দটা শেষে থাকবে। ঠিক আছে, তাহলে উত্তল যুক্ত অবতল, উত্তলা অবতল লেন্স, কনভেক্সো কনকেভ লেন্স ইংরেজিতে বলা হচ্ছে। তাহলে এখানে দেখো ফার্স্ট প্রকার হলো উভা অবতল, সেকেন্ড টাইপ হলো সম অবতল লেন্স, আর তৃতীয় ধরনের হলো সমতলা অবতল, আর চতুর্থ ধরন হলো উত্তলা অবতল। ঠিক আছে, উত্তলা অবতল লেন্স, সবগুলোই অবতল লেন্সের ভাগ। তাহলে আমরা মোট 4, 4, 8 উত্তল লেন্সের 4টে ভাগে দেখলাম, অবতল লেন্সের 4টে ভাগে দেখলাম, মোট 8 প্রকারের লেন্স আমরা এখানে আলোচনা করলাম। এইবারে দেখা যাক লেন্সের কয়েকটা খুব সংজ্ঞা, যেগুলো তোমরা প্রায় সবাই জানো, তো আমি একটু কুইক বলে যাব। এগুলো হচ্ছে লেন্সের বক্রতা কেন্দ্র। আমরা দেখলাম যে লেন্স অবশ্যই হয় দুটো গলীয় তল, নাহলে একটা গলীয় তল অবশ্যই থাকবে, তাই তো। তাহলে আমরা সেখান থেকে বক্রতা কেন্দ্র ব্যাপারটা যেমন দর্পণে শিখেছিলাম কাছাকাছি একই রকম হবে, সেন্টার অফ কার্ভেচার, সেন্টার অফ কার্ভেচার। তাহলে লেন্সের তল গলীয় হলে সেটি যে গোলকের অংশ, সেই গোলকের কেন্দ্রকে বলা হয় বক্রতা কেন্দ্র। এখানে দেখো একটা ছবি দেখানো হয়েছে, এটা উত্তল লেন্সের ছবি। ওই এ বি দুটো তল আছে, দেখো সি এ ডি, এই যে তলটা, এটা নিশ্চয়ই একটা গোলকের অংশ। এখানে দেখো এই যে গোলকটা আঁকা হয়েছে, এই গোলকটা এই যে ডট 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 করে আঁকা হচ্ছে, এটাই গোলকের অংশটা। তাহলে সি এ ডি এই তলটা যে গোলকের অংশ, তার কেন্দ্র দেখো C1, তাহলে C1টাকে আমরা এখানে বলবো ওই এ সি ডি তলের বক্রতা কেন্দ্র। ঠিক আছে, তাহলে এ সি ডি গলীয় তলের বক্রতা কেন্দ্র, বক্রতা কেন্দ্র C1। ঠিক একই রকমভাবে CBD তলের যদি আমি দেখি, দেখো CBD এদিকে যে গলীয় তলটা, এই যে গলীয় তলটা সবুজ কালারে দেখাচ্ছি, ওই গলীয় তলটা দেখো অন্য একটা গোলকের অংশ, এদিকে গোলকটা ডট ডট করে আঁকা আছে, এই গোলকের অংশ। তাহলে সেই গোলকের একটা বক্রতা, সেই গোলকের যে কেন্দ্রটা রয়েছে C2, তাহলে ABD তলের বক্রতা কেন্দ্র, ABD তলের বক্রতা কেন্দ্র C2। তাহলে যেহেতু লেন্সের দুটো গলীয় তল থাকতে পারে, তাহলে দুটো বক্রতা কেন্দ্র থাকতে পারে। কিন্তু খেয়াল করবে যদি সেটা সমতল উত্তল লেন্স হয়, ধরো সমতল, একটা তল সমতল আর একটা তল হচ্ছে উত্তল, তাহলে সেক্ষেত্রে কী হবে, দুটো গলীয় তল কী পাবো? দেখো দুটো গলীয় তল হচ্ছে না, একটা গলীয় তল। তাহলে এই যে গলীয় তলটা, এই গলীয় তলটা নিশ্চয়ই এরকম একটা গোলকের অংশ, ঠিক আছে, তার বক্রতা কেন্দ্র থাকবে, তাহলে সেটা হচ্ছে বক্রতা কেন্দ্র। আরেকটা তল দেখো, আরেকটা তল হচ্ছে কি না, এই যে তলটা, এটা হচ্ছে কি সমতল, তার মানে এটাকে আমরা যদি বৃদ্ধি করি তাহলে একটা বিরাট গোলকের একটা অংশ আসবে, সেই গোলকের বক্রতা ব্যাসার্ধ হবে, সেই গোলকের বক্রতা ব্যাসার্ধ হবে ইনফিনিটিতে দূরে। তাহলে সমতলের ক্ষেত্রে যখন সমতল হবে, সমতল
এর ক্ষেত্রে বক্রতা ব্যাসার্ধ আমরা ধরব ইনফিনিটি। ঠিক আছে, তাহলে সমতল উত্তল লেন্সের সমতল অবতল বা সমতল উত্তল লেন্স তাদের ক্ষেত্রে একটা বক্রতা ব্যাসার্ধ হয়ে যাবে ইনফিনিটি, আর একটা আমাদের যেমন থাকে তেমন থাকবে। তাহলে বক্রতা কেন্দ্র আমরা জানলাম। অবতল লেন্সের ক্ষেত্রে দেখো এই যে লক্ষ্য করো, তাহলে CAD এই যে তলটা, এই তলটা একটা গোলকের অংশ, তার বক্রতা ব্যাসার্ধ C1, এই বক্রতা কেন্দ্র C1। আবার অন্য পাশে যে অবতলটা আছে তারও বক্রতা কেন্দ্র দেখো, বক্রতা কেন্দ্র C2। তাহলে দুটো গোলকের দুটো বক্রতা কেন্দ্র থাকবে। তাহলে বক্রতা কেন্দ্র যদি দুটো থাকে তাহলে বক্রতা ব্যাসার্ধ, ওই গোলকটার যে ব্যাসার্ধ হবে সেই ব্যাসার্ধটাকে আমরা বলবো সেন্টার অফ রেডিয়াস। ঠিক আছে, সেন্টার অফ কার্ভেচার, সেন্টার অফ রেডিয়াস একই রকম সংজ্ঞা। লেন্সের তল গলীয় হলে সেটি যে গোলকের অংশ, সেই গোলকের কেন্দ্রের জায়গায় আমরা বলবো ব্যাসার্ধকে বক্রতা ব্যাসার্ধ বলে। একই রকম সংজ্ঞা, শুধু কেন্দ্রের জায়গায় বক্রতা কেন্দ্রের জায়গায় বক্রতা ব্যাসার্ধটা জুড়ে দেবে। ঠিক আছে, তাহলে বক্রতা ব্যাসার্ধ আলাদা করে দেখাচ্ছি না। তাহলে যদি গলীয় তল হয় সেক্ষেত্রে এটা বক্রতা ব্যাসার্ধ পাবো, আর যদি সমতল হয়, সমতলের ক্ষেত্রে বক্রতা ব্যাসার্ধ কত হবে? ইনফিনিটি। এটা খেয়াল রাখবে, সমতলের ক্ষেত্রে বক্রতা ব্যাসার্ধ হবে অসীম। এবারে আমরা নেক্সট হচ্ছে এই বক্রতা ব্যাসার্ধ, যেটা বলে দিলাম, এটা আর আলোচনা করছি না, হয়ে গেছে। এবার হচ্ছে প্রধান অক্ষ, প্রিন্সিপাল অ্যাক্সিস। ঠিক আছে, প্রিন্সিপাল অ্যাক্সিসটা এখানে আমরা খুব ইউজ করব, প্রায় এটা আমাদের ডেফিনিশনে আসবে, এটা বুঝে রাখা খুবই দরকার। প্রিন্সিপাল অ্যাক্সিস কোথায় গেল? লেন্সের এই যে দুটো আমরা বিন্দু পেলাম, সেটা হচ্ছে বক্রতা কেন্দ্র, তাই তো? তাহলে লেন্সের এই যে বক্রতা কেন্দ্র, তাহলে দুটো থাকবে, তাই তো? একটার ক্ষেত্রে যদি গলীয় তল হয়, দুটো গলীয় তল হয়, তাহলে দুটো বক্রতা কেন্দ্র পাবো। আর যদি দুটো বক্রতা কেন্দ্র না থাকে, ধরো একটা সমতল হলো আর একটা উত্তল আছে, সেক্ষেত্রে দেখো দুটো বক্রতা কেন্দ্র কিন্তু পাবো। অ্যাকচুয়ালি একটা বক্রতা কেন্দ্র সসীমে থাকবে আর একটা অসীমে থাকবে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করে বলবো? প্রধান অক্ষটা ব্যাপারটা হচ্ছে লেন্সের এই যে দুটো বক্রতা কেন্দ্র থাকলে তাদের সংযোগকারী সরলরেখা। ঠিক আছে, লেন্সের দুটো গলীয় তল থাকলে দুটো বক্রতা কেন্দ্র থাকবে, সেই দুটো বক্রতা কেন্দ্রকে যোগ করলে আমরা একটা সরলরেখা পাবো, সেই সরলরেখাটাকেই আমরা বলবো বক্রতা কেন্দ্র। কিন্তু যখন লেন্সটা সমতল উত্তল বা সমতল অবতল হবে, সমতল আর একটা অবতল থাকবে, সেক্ষেত্রে কি ধরনের হবে? তাহলে সেক্ষেত্রে দেখো, তার ক্ষেত্রেও কিন্তু দুটো বক্রতা কেন্দ্র পাবো। একটা বক্রতা কেন্দ্র, এই প্রথম যে গোলকটা, এই গোলকটার বক্রতা কেন্দ্র পেয়ে যাচ্ছি, এখানে বক্রতা কেন্দ্র C1। আর একটা সমতল যদি হয়, এর বক্রতা কেন্দ্র হবে অসীম দূরে। ঠিক আছে, ইনফিনিটি দূরে। তাহলে সেক্ষেত্রে বক্রতা কেন্দ্র কী করে, প্রধান অক্ষ কী করে পাবো? না, এই বক্রতা কেন্দ্র থেকে সমতলের উপর সেক্ষেত্রে লম্ব টানতে হবে। ঠিক আছে, তাহলে এইখান থেকে এই সমতলের উপর লম্ব, এই লম্বটা টানলে আমাদের এখানে প্রিন্সিপাল অ্যাক্সিস পেয়ে যাবো। তাহলে একটা বক্রতা কেন্দ্র আর সমতল হলে সেক্ষেত্রে তার উপর লম্ব টানবো, এটাই হয়ে যাবে প্রধান অক্ষ। তাহলে দুটো গলীয় তল হলে সেক্ষেত্রে দুটো বক্রতা কেন্দ্রের সংযোগকারী সরলরেখা হবে। আর যদি একটা গলীয় তল হয় এবং একটা সমতল হয়, তাহলে সেক্ষেত্রে বক্রতা কেন্দ্র থেকে সমতলের উপর লম্ব টানতে হবে, তাহলে সেটা সেই যে সংযোগকারী সরলরেখা তাকে আমরা বলবো প্রধান অক্ষ। তাহলে দুটো বক্রতা কেন্দ্রতে দিয়ে এখানে সংজ্ঞা দেওয়া হয়েছে। আর যদি একটা গলীয় তল হয়, যদি একটি গলীয় তল থাকে, সেক্ষেত্রে ওই বক্রতা কেন্দ্র থেকে সমতলের উপর লম্ব অঙ্কন করলে যে সরলরেখা পাওয়া যায়, তাকে আমরা বলবো প্রধান অক্ষ, যেটা এখানে দেখিয়ে দিলাম। তাহলে একটা বক্রতা কেন্দ্র থাকলে সেক্ষেত্রে বক্রতা কেন্দ্র থেকে ওই সমতলের উপর লম্ব টানতে হবে, তাহলে সেই যে সরলরেখাটা সেটাই হবে প্রধান অক্ষ। এই প্রধান অক্ষটা আমরা প্রায় ইউজ করব, তোমাদেরকে ভালো করে দেখে রাখতে হবে। এইবার রয়েছে লেন্সের উন্মেষ। এই উন্মেষ ব্যাপারটা একটু বুঝতে অসুবিধা হয় তোমাদের, আমি এখানে চিত্রের সাহায্যে খুব সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। দেখো তোমরা, উন্মেষ ব্যাপারটা হলো অ্যাকচুয়ালি লেন্সের ব্যাসকে উন্মেষ বলে। ঠিক
ঠিক আছে। এই যে লেন্সের ব্যাসকে উন্মেষ বলা হয়। তাহলে এইরকম যদি আমি ছবি দেখাই, এক্ষেত্রে লেন্সের ব্যাস তোমরা বুঝতে পারবে না, ঠিক আছে। কিন্তু এই যে ছবিটা দেখানো হয়েছে থাকে, এটা একটা ম্যাগনিফাইং গ্লাস, যেটা আমরা পরে আলোচনা করবো। এটা একটা উত্তল লেন্স, উত্তল লেন্স। এই লেন্সের ব্যাস মানে দেখো বৃত্তে, এই যে লেন্সের পরিধিটা দেখো, এটা হচ্ছে লেন্সের পরিধি, ঠিক আছে। লেন্স একটা বৃত্তাকার অংশ, এই পরিধি। তাহলে এই যে পরিধির যে কোনো দুটো বিপরীত দিকের অংশ, বিপরীত দিকের অংশকে যোগ করলে যে সরলরেখা পাবো, তার মানে এটাই হচ্ছে লেন্সের ব্যাস, তাই তো, লেন্সের ব্যাস। এই লেন্সের ব্যাসকে আমরা বলি উন্মেষ। তাহলে লেন্সের ব্যাস যদি বড় হয়, ঠিক আছে, বড় মানে কার থেকে না, বক্রতা ব্যাসার্ধের থেকে বড় হলে তাকে আমরা বলবো বড় লেন্স। আর এই ব্যাস যদি ছোট হয় তাহলে আমরা বলবো ক্ষুদ্র লেন্স বা ছোট লেন্স। তাহলে উন্মেষ ব্যাপারটা বোঝা গেল। লেন্সের অ্যাকচুয়ালি ব্যাস, লেন্সের পরিধিটা তো একটা বৃত্তের অংশ, লেন্স মানে একটা বৃত্তাকার অংশ দেখাচ্ছে, এই বৃত্তের ব্যাসটাকে এখানে বলছি উন্মেষ। তোমাদেরকে ছবিতে যখন দেখানো হবে, ছবিতে তখন কিন্তু বুঝতে পারবে না। ছবিতে অ্যাকচুয়ালি দেখো লেন্সের ব্যাস মানে এই প্রান্তটা, এটা একটা পরিধি, এটা একটা পরিধি বিপরীত অংশ, এইটা যোগ করলে এই যে সরলরেখাটা পাচ্ছি, এই যে অংশটাকে আমরা বলছি লেন্সের ব্যাস। কারণ এই জিনিসটা দেখো, এই প্রান্ত আর এই প্রান্তটা অ্যাকচুয়ালি ধরো এটা যদি এ প্রান্ত, এটা যদি বি প্রান্ত হয়, তাহলে এটা এ প্রান্ত, এটা বি প্রান্ত, দেখছো। তাহলে এই এ থেকে বি যোগ করলে যে সরলরেখাটা পাচ্ছি, এ থেকে বি, এই যে সরলরেখা, এটাই হচ্ছে লেন্সের ব্যাস। এটা চিত্রের সাহায্যে দেখাচ্ছি, এটা বাস্তব। এই ছবিটা দেখো, অ্যাকচুয়ালি পরিধিটা হবে এই সাইড দিয়ে, ত্রিমাত্রিক ছবি তো বুঝতে পারবে না, এই সাইড দিয়ে একটা পরিধিটা চলে যাচ্ছে। তার মানে এই যে পরিধিটা, এ থেকে বি পর্যন্ত এই পরিধিটা, এইটা বৃত্তের পরিধি। এখানে ত্রিমাত্রিক ছবিতে আমরা এখানে দেখতে পাবো না ভালো করে। এবারে দেখো পাতলা লেন্স আর মোটা লেন্স আমরা কাদেরকে বলি। পাতলা লেন্স, এই ব্যাপারটা দেখো, লেন্সের এই যে উন্মেষ দেখলাম, এই উন্মেষটা বড় হলে বলছি বড় লেন্স, ছোট হলে বলছি ছোট লেন্স। কিন্তু পাতলা লেন্সের ব্যাপার আছে। পাতলা লেন্স হচ্ছে যে কোনো লেন্সের দেখো মধ্যভাগ, যেটা দেখবে লেন্সের মধ্যভাগে যে প্রধান অক্ষ লেন্সটাকে যে অংশে ছেদ করেছে, ঠিক আছে। তাহলে প্রধান অক্ষ যদি অঙ্কন করি, তাহলে প্রধান অংশ লেন্সটাকে ছেদ করবে যে অংশটা, সেইটা হচ্ছে লেন্সের বেধ, ঠিক আছে। সেই লেন্সের বেধটা দেখতে হবে। তাহলে এরও প্রধান অক্ষ যদি দুটো বক্রতা কেন্দ্রকে যোগ করলে সরলরেখা পাবো, সেই সরলরেখাটা লেন্সটাকে একটা জায়গায় ছেদ করছে, সেই ছেদিত অংশটা দেখো। তাহলে সেই ছেদিত অংশটাই হচ্ছে লেন্সের বেধ, থিকনেস। ওইটাই হচ্ছে দেখো লেন্সের প্রধান অক্ষ, লেন্সের দুটি তলকে যে দুটি বিন্দুতে ছেদ করে, প্রধান অক্ষ লেন্সের দুটো তলকে যে বিন্দুতে ছেদ করবে, সেইটাই হবে লেন্সের বেধ, ঠিক আছে, থিকনেস। এবারে এই থিকনেসটা যদি তার বক্রতা ব্যাসার্ধের থেকে ছোট হয়, অনেক ছোট হয়, এই যে বক্রতা ব্যাসার্ধ অপেক্ষা খুব ছোট, তাকে আমরা বলবো পাতলা লেন্স। তাহলে খেয়াল করবে, আমরা সবসময় বলে যাই যে লেন্সের বেধ খুব কম হলে তাকে বলা হয় পাতলা লেন্স। কথাটা ঠিক নয়। কম মানে কার থেকে কম, বক্রতা ব্যাসার্ধের সঙ্গে তুলনা করতে হবে, ঠিক আছে। তাহলে বক্রতা ব্যাসার্ধ, এই যে তলটা, এর বক্রতা ব্যাসার্ধ সামথিং একটা ভ্যালু থাকবে। এই যদি বক্রতা ব্যাসার্ধ অঙ্কন করি, সেই বক্রতা ব্যাসার্ধের একটা ভ্যালু থাকবে, সেই ভ্যালুর থেকে এই থিকনেসটা যেন অনেক কম হয়। তাহলে বক্রতা ব্যাসার্ধটা এখানে হচ্ছে স্ট্যান্ডার্ড ভ্যালু ধরা হচ্ছে। বক্রতা ব্যাসার্ধের থেকে কম তাকে পাতলা লেন্স, বক্রতা ব্যাসার্ধের তুলনায় যদি বড় হয় বা কাছাকাছি হয় তাকে আমরা বলবো মোটা লেন্স। আমাদের সমস্ত আলোচনা কিন্তু পাতলা লেন্সের ক্ষেত্রে, খেয়াল রাখবে, পাতলা লেন্সের ক্ষেত্রে আমরা সমস্ত কিছু চিত্র অঙ্কন করব। এবারে আমরা এসে যাচ্ছি লেন্সের আলোক কেন্দ্র। খুব ইম্পর্ট্যান্ট একটা ডেফিনিশন, যেটা তোমাদেরকে প্রায় পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়। লেন্সের আলোক কেন্দ্র ব্যাপারটা কি, একটু চিত্রের সাহায্যে আমি বুঝিয়ে দিচ্ছি। লেন্সের এক তলে যদি আমরা আলো ফেলাই, দেখো এখানে ছবি দেখানো হয়েছে, লেন্সের একটা তলে আলো পড়েছে, ঠিক আছে। এই যে দেখো পি থেকে আলো আসছে, কিউ তলে পড়েছে। এবার কিউ তল থেকে লেন্সের ভেতর দিয়ে দেখো প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে, আবার দ্বিতীয় তল দিয়ে প্রতিষ্ঠিত হয়ে আরএস পথে চলে যাচ্ছে। তাহলে এখানে দেখো পি কিউটা হচ্ছে আপতিত রশ্মি, এটা হচ্ছে আপতিত রশ্মি, আর আরএসটা হচ্ছে, এটা হচ্ছে নির্গত রশ্মি। খেয়াল করবে, প্রতিষ্ঠিত রশ্মি নয়, প্রতিষ্ঠিত রশ্মিটা হচ্ছে কিউ আর, এইটা প্রতিষ্ঠিত অংশ, আর এটা হচ্ছে লেন্স থেকে নির্গত রশ্মি, যে নির্গত রশ্মি শব্দটা ব্যবহার করলাম। তাহলে এই আপতিত রশ্মি আর নির্গত রশ্মি, এদের মধ্যে একটা বিশেষ সম্পর্ক থাকবে। লক্ষ্য করো, যদি পাতলা লেন্স হয় তাহলে দেখবো কোনো ওই যে চ্যুতি হবে না, অর্থাৎ পিকিউ আপতিত রশ্মি আর নির্গত রশ্মি পরস্পর সমান্তরালে বেরিয়ে চলে যাবে, ঠিক আছে। ওই আনডেভিয়েটেড কথাটা ব্যবহার করা হচ্ছে। দ্য অপটিক্যাল সেন্টার অফ এ লেন্স ইজ এ পয়েন্ট
অন দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস, দেখছো প্রিন্সিপাল অ্যাক্সিসের মধ্যে একটা পয়েন্ট of the lens such that a ray of light passing through it goes undeviated. Undeviated মানে চ্যুতিহীনভাবে, অর্থাৎ আলোক রশ্মির কোনো চ্যুতি হবে না। আলোক রশ্মির চ্যুতি যেটা প্রতিসরণে দেখেছি, এই আপতিত রশ্মি আর নির্গত রশ্মি পরস্পর যদি সমান্তরাল হয় তাহলে সেক্ষেত্রে চ্যুতি শূন্য, তাই তো? তাহলে সেভাবেই আমরা বলতে পারি আপতিত রশ্মি নির্গত রশ্মি পরস্পরের সমান্তরাল। আর এটা হচ্ছে পাতলা লেন্সের ক্ষেত্রে বলা হলো কোনো চ্যুতি হবে না। কিন্তু একটা জিনিস খেয়াল করো, এই যে লেন্স কোনো রশ্মি আপতিত হলে প্রতিসরণের পর আলোক কেন্দ্র দিয়ে দ্বিতীয় তলে নির্গত রশ্মি আপতিত রশ্মির সমান্তরালভাবে নির্গত হয়, দেখছো? তাহলে সমান্তরালভাবে যদি নির্গত হয় তাহলে আনডেভিয়েটেড থাকবে, চ্যুতি হবে না। সেক্ষেত্রে আমরা বলবো তাহলে এই প্রিন্সিপাল অ্যাক্সিসের উপর যে পয়েন্টটা দিয়ে ক্রস করলো, তাহলে কন্ডিশনটা হতে হবে আপতিত রশ্মি আর নির্গত রশ্মি সমান্তরাল। কিন্তু সেই সময় দেখো প্রতিসৃত রশ্মিটা, অর্থাৎ লেন্সের মধ্যভাগে থাকা রশ্মিটা প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করেছে, তার মানে এই পয়েন্টটা অবশ্যই দেখো প্রিন্সিপাল অ্যাক্সিসের উপর হবে। এটাই হচ্ছে মূল কন্ডিশন। তাহলে এখানে দুটো শর্ত তোমাকে উল্লেখ করতেই হবে। প্রথম শর্ত হচ্ছে ওই আপতিত রশ্মি আর ও নির্গত রশ্মি, ঠিক আছে? নির্গত রশ্মি কি হতে হবে না সমান্তরাল, সমান্তরাল তার মানে আনডেভিয়েটেড হতে হবে। আর 2 নম্বর কন্ডিশন হচ্ছে ওই পয়েন্টটাকে কি হতে হবে না প্রিন্সিপাল অ্যাক্সিসের হতে হবে, প্রধান অক্ষের উপর অবস্থিত বিন্দু হবে, ঠিক আছে? এই দুটো পয়েন্ট হচ্ছে অপটিক্যাল সেন্টারের মূল কন্ডিশন। এবার আমাদের একটা ভুল ধারণা আছে, দেখবে অনেকে মনে করবে যে তাহলে লেন্সের একদম মাঝে হবে অপটিক্যাল সেন্টার, কিন্তু না, লেন্সের মাঝেও হতে পারে, তাদের যে কোনো জায়গায় হতে পারে, প্রান্তেও হতে পারে, আবার বাইরেও হতে পারে। সেটা ডিপেন্ড করছে লেন্সের এই বক্রতা কেন্দ্রের, এই বক্রতা ব্যাসার্ধের উপর, তার উপর নির্ভর করবে। তার মানে লেন্সের মাঝে থাকবে, এটা কথাটা ভুল, ঠিক আছে? এটা খেয়াল রাখবে তোমরা। এই দুটো কন্ডিশন খুবই ইম্পর্ট্যান্ট। একটা হচ্ছে আনডেভিয়েটেড থাকবে, এই আপতিত রশ্মি ইনসিডেন্ট রে আর ইমার্জেন্ট রে আনডেভিয়েটেড থাকবে। আনডেভিয়েটেড মানে চ্যুতি থাকবে না। আর প্রধান অক্ষের উপর অবস্থিত বিন্দুটা হবে, তার মানে লেন্সের ভিতর দিয়ে যখন রশ্মিটা যাবে সেটা ওই প্রধান অক্ষের যে বিন্দুতে ছেদ করবে সেটা। এই দুটো কন্ডিশন আলোক কেন্দ্রের। এবারে আমি যদি পাতলা লেন্স মোটা লেন্সের ক্ষেত্রে দেখাই তাহলে ব্যাপারটা তোমার কাছে পরিষ্কার হবে। পাতলা লেন্স আমাদের এখানে আলোচ্য বিষয়, মোটা লেন্স আলোচ্য বিষয় নয়, তবুও আমি ছবিটা দেখিয়ে দিচ্ছি। দেখো পাতলা লেন্সের ক্ষেত্রে কেমন হবে, মোটা লেন্সের ক্ষেত্রে কেমন হবে। এই ছবিটা দেখো, এখানে দেখো এটা হচ্ছে থিন লেন্স, পাতলা লেন্সের ক্ষেত্রে লেখা হয়েছে। পাতলা লেন্সের ক্ষেত্রে দেখো আলোক কেন্দ্রে এই প্রধান অক্ষ টানা আছে, এটা লেন্স, উত্তল লেন্স, উভয় উত্তল লেন্স, আর এটা হচ্ছে প্রধান অক্ষ, দেখতে পাচ্ছ প্রধান অক্ষ। তাহলে দেখো প্রধান অক্ষের উপর দিয়ে যে বিন্দুটা যখন যাচ্ছে, দেখো ইনসিডেন্ট, এই যে ইনসিডেন্ট রে আর ইমার্জেন্ট রে দেখো একদম সমান্তরাল হয়ে চলে গেছে, মানে জাস্ট একদম সিঙ্গেল রে গেছে যেন মনে হচ্ছে। তার মানে এটা আনডেভিয়েটেড, তাহলে আনডেভিয়েটেড হয়েছে। সেই অবস্থা দেখো প্রিন্সিপাল অ্যাক্সিসকে যে পয়েন্টে ছেদ করেছে এইটা হচ্ছে তার অপটিক্যাল সেন্টার। এখানে দেখো তাহলে দুটো তল একই রকম, উভয় উত্তল লেন্স, কিন্তু লেন্সটা অনেকটা মোটা। দেখো মাঝখানটা দেখছো, এই অংশটা খুব মোটা, তাহলে এটা থিক লেন্স। থিক লেন্সের ক্ষেত্রে দেখো ইনসিডেন্ট রে ইমার্জেন্ট রে পরস্পর প্যারালাল আছে, প্যারালাল থাকলে কী হয়, তার মানে এটা আনডেভিয়েটেড। কিন্তু একটু লক্ষ্য করে দেখো ইমার্জেন্ট এই ইনসিডেন্ট রেটা যদি আমি বাড়াতাম তাহলে এই সোজা যেত, তাহলে এদের মধ্যে একটা কী হচ্ছে পার্শ্ব সরণ ঘটছে, ঠিক আছে? তাহলে ডিসপ্লেসমেন্ট ঘটবে। তাহলে এক্ষেত্রে কন্ডিশনটা হচ্ছে কি ডিসপ্লেসমেন্ট থাকবে, আনডেভিয়েটেড হবে কিন্তু ডিসপ্লেসমেন্ট থাকবে। আনডেভিয়েটেড হবে কিন্তু ডিসপ্লেসমেন্ট থাকবে, সেটা হচ্ছে থিক লেন্সের ক্ষেত্রে। আর থিন লেন্সের ক্ষেত্রে আনডেভিয়েটেড এবং ডিসপ্লেসমেন্টও থাকবে না, ডিসপ্লেসমেন্টটাও 0 হবে, দেখছো? কারণ এখানে দেখো যেটাই ইনসিডেন্ট রে ডিরেকশন সেটাই ইমার্জেন্ট রে ডিরেকশন। এই দুটো কন্ডিশন যদি স্যাটিসফাই করে তাহলে সেটাকে আমরা বলবো থিন লেন্স, পাতলা লেন্স। তাহলে পাতলা লেন্সের ক্ষেত্রে দুটো কন্ডিশন এসে যাচ্ছে, আনডেভিয়েটেড এবং ডিসপ্লেসমেন্ট 0। কিন্তু থিক লেন্সের ক্ষেত্রে আনডেভিয়েটেড তো হবেই ঠিকই, কিন্তু ডিসপ্লেসমেন্ট থাকবে, অর্থাৎ সামান্য পার্শ্ব সরণ ঘটবে।
কিন্তু আমরা পার্শ্ব যেহেতু পাতলা লেন্সের ক্ষেত্রে আমাদের আলোচ্য বিষয়, তাহলে দেখো অপটিক্যাল লেন্স দিয়ে অপটিক্যাল সেন্টার দিয়ে যখন আলো যাবে সরাসরি লাইটটাকে টেনে দেবো, কিন্তু থিক লেন্স হলে কিন্তু সরাসরি টানা যাবে না, একটু বাঁকিয়ে তোমাকে এই পার্শ্ব সরণ থাকবে সেইভাবে টানতে হবে। ঠিক আছে, আমাদের এটা আলোচ্য বিষয় নয়, আমাদের জাস্ট এই ডায়াগ্রামটা আঁকবো এখানে। তাহলে অপটিক্যাল সেন্টার দিয়ে যখন লাইট পাস করাবো তখন সোজা বেরিয়ে চলে যাবে, কোনো বাঁকবে না, এটা খেয়াল রাখবে। তাহলে থিক লেন্স আর থিন লেন্সের ক্ষেত্রে অপটিক্যাল সেন্টার দিয়ে লাইট পাস করলে কীরকম পরিবর্তন ঘটে সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। এইবার আসছে দেখো সরু আর পাতলা লেন্সের ক্ষেত্রে আরেকটা ছবি যেটা খুব ইম্পর্ট্যান্ট হয় আঁকার ক্ষেত্রে, আমরা আঁকবো কীভাবে সেটা তোমরা এখানে দেখো। মূলত ছবি আঁকার সময় আমাদের খুব গোলমাল হয়, যেহেতু বলেছি অপটিক্যাল সেন্টার দিয়ে লাইট গেলে তার আনডেভিয়েটেড ডিসপ্লেসমেন্টও থাকবে না পাতলা লেন্সের ক্ষেত্রে। তাহলে সেক্ষেত্রে দেখো পাতলা লেন্স আর মোটা লেন্সের ক্ষেত্রে ছবি আঁকাটাও খুব তফাৎ আছে। যদি মোটা লেন্স হয় তাহলে তো তোমাকে ছবি আঁকতে হবে এইভাবে, এটা ইনসিডেন্ট রে, ঠিক আছে, এই এ বি এটা ইনসিডেন্ট রে। এবারে দেখো লেন্সের মধ্য দিয়ে গেলে প্রতিষ্ঠিত হবে, তাহলে প্রতিষ্ঠিত হয়ে দেখো অবিলম্বের দিকে সরে আসছে, মানে গণমাধ্যমে দেখো অবিলম্বের দিকে সরে আসছে, তাহলে একটু বেঁকে গেল। আবার যখন অন্য মাধ্যমে আসবে তখন দেখো লক্ষ্য করো আবার রশ্মিটা বাঁকবে। তাহলে এরকম করে মোটা লেন্সের ক্ষেত্রে আঁকা উচিত, কিন্তু আমরা এইভাবে আঁকবো না। আমরা কীভাবে আঁকবো, আমরা দেখো লেন্সের একদম মধ্যভাগ পর্যন্ত স্ট্রেট লাইন টানবো। ঠিক আছে, আমরা যেহেতু পাতলা লেন্সের ক্ষেত্রে বলতেছি, তাহলে পাতলা লেন্সের ক্ষেত্রে দুটো জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে। এক হচ্ছে তার প্রিন্সিপাল অ্যাক্সিসটা, তাহলে এখানে যদি প্রিন্সিপাল অ্যাক্সিসটা টানো এরকমভাবে এই মধ্যভাগ পর্যন্ত একটা স্ট্রেট লাইন টেনে দেবে, এটা হচ্ছে লেন্সের মধ্যভাগ। ঠিক আছে, মিডল পয়েন্ট। এই কোনো রে আসবে যখন এই মিডল পর্যন্ত টানবে, ঠিক আছে, এই রশ্মিটা মিডল পর্যন্ত টানবে এবং রশ্মিটা অবশ্যই তীরচিহ্ন দিতে হবে, এবং তারপর ওই মধ্যভাগ থেকে অন্য পাশ দিয়ে যেমন রশ্মি বেঁকে চলে যায় সেভাবে তুমি আঁকবে। ঠিক আছে, এটা হচ্ছে পাতলা লেন্সের ক্ষেত্রে আঁকার নিয়ম। আর অপটিক্যাল সেন্টার দিয়ে যখন লাইট পাস করবে তখন ওসব ভাবার দরকার নেই, সোজা সোজা টেনে দিবে। ঠিক আছে, কোনো লেন্স যখন রশ্মি বাঁকবে না, সোজা চলে যাবে, যেটা এক্ষেত্রে দেখিয়েছে। দেখো লেন্সের মধ্যভাগ পর্যন্ত টানা হয়েছে, তারপরে যেমন তার নিয়ম সেই অনুযায়ী যাবে। কিন্তু মোটা লেন্স হলে ওইভাবে আঁকা যেত না। মোটা লেন্স হলে তাহলে প্রথমে এসে লেন্সের ভিতরে বাঁকবে, তারপরে আবার বাঁকবে। ঠিক আছে, এটা মোটা লেন্স, আমরা ওই জন্য এই ধরনের ছবি কোনো আঁকবো না। আমাদের আঁকতে হবে সিম্পল এই ডায়াগ্রামে, একদম মিডিল পর্যন্ত রশ্মিটা টানবো, তারপরে মিডিল থেকে রশ্মিটা বেঁকে চলে যাবে। এটা থিন লেন্সের ক্ষেত্রে। ঠিক আছে, এটা পাতলা লেন্স, ওই জন্য খেয়াল রাখবে আমাদের সমস্ত ছবি কিন্তু পাতলা লেন্সের ক্ষেত্রে আঁকবো, মোটা লেন্সের ক্ষেত্রে আলাদা। এবার চলে আসছি লেন্সের মুখ্য প্রকাশ। এখন দেখো লেন্সের মুখ্য প্রকাশের সংজ্ঞাটা দেখো, কোনো সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ। ঠিক আছে, দেখো লেন্সের প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল একগুচ্ছ সরু আলোক রশ্মি লেন্সের প্রতিসারক তলে আপতিত হয়ে প্রতিসরণের পর ওই রশ্মিগুচ্ছ প্রধান অক্ষের উপর, এই প্রধান অক্ষের উপর যে বিন্দুতে মিলিত হয় সেই বিন্দু বা যে বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় তাকে লেন্সের মুখ্য প্রকাশ বলে। এটা অ্যাকচুয়ালি উত্তল এবং অবতল দুটো লেন্সের মুখ্য প্রকাশের সংজ্ঞা অ্যাকচুয়ালি একসঙ্গেই দেওয়া আছে। সংজ্ঞাটা পাটে পাটে আমি তোমাদের দেখাই, তাহলে তোমাদের পরিষ্কার হবে। আমি একটা অ্যানিমেশন দেখাচ্ছি, তোমরা এই অ্যানিমেশনটা প্রথমে দেখো, তারপর আমি বোঝাবো। দেখো সমান্তরাল রশ্মিগুলো আসছে লেন্সের ঠিক মধ্যভাগ পর্যন্ত এসে পৌঁছলো, তারপরে দেখো ওই তাহলে প্রধান অক্ষের সমান্তরালের রশ্মিটা এসছে, এটা প্রধান অক্ষ। ঠিক আছে, এই প্রধান অক্ষ, এই প্রধান অক্ষের সমান্তরালে দেখো রশ্মিগুলো আসছে। তাহলে প্রধান অক্ষের সমান্তরালে আগত সমান্তরাল রশ্মিগুচ্ছ লেন্সের উপর আপতিত হয়ে প্রতিষ্ঠিত হওয়ার পর দেখো প্রধান অক্ষের উপর একটা বিন্দুতে মিলিত হয়েছে। ঠিক আছে, প্রধান অক্ষের উপর অবস্থিত একটা বিন্দুতে মিলিত হলো, তাহলে এইটাকে আমরা বলবো তার মুখ্য প্রকাশ। কিন্তু খেয়াল করবে এটাকে আমরা বলি অ্যাকচুয়ালি দ্বিতীয় মুখ্য প্রকাশ, দ্বিতীয় মুখ্য ফোকাস। ঠিক আছে, সেকেন্ড প্রিন্সিপাল ফোকাস। কন্ডিশনটা কি, প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিটাকে আসতে হচ্ছে। প্রধান অক্ষের সমান্তরালে যদি সমান্তরাল রশ্মিগুচ্ছ আসে তাহলে প্রধান অক্ষের উপর যে বিন্দুতে এসে মিলিত হবে, এটা উত্তল লেন্সের ক্ষেত্রে বললাম। ঠিক আছে, এটা দ্বিতীয় মুখ্য প্রকাশ, সেকেন্ড প্রিন্সিপাল ফোকাস। আবার একই জিনিস উল্টোভাবে বলছি, দেখো প্রধান অক্ষের উপর অবস্থিত একটা বিন্দু থেকে যদি আলোক রশ্মি লেন্সে এসে পড়ে, তাহলে যদি লেন্সের প্রধান অক্ষের সমান্তরালে নির্গত হয়ে চলে যায়, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমরা এই প্রধান অক্ষের উপর যে বিন্দুটা এটাকে আমরা বলবো মুখ্য প্রকাশ, বাট এটা হবে তখন
প্রথম মুখ্য ফোকাস, প্রথম মুখ্য ফোকাস। তার মানে লেন্সের দুটো মুখ্য ফোকাসের কথা আমরা জানলাম, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড। সেকেন্ড প্রিন্সিপাল, সেকেন্ডটা হচ্ছে কি ঠিক ডিরেকশনটা উল্টে দিবে, তাহলে সমান্তরালে আসবে, প্রধান অক্ষের উপর একটা বিন্দু মিলিত হয়েছে। এখানে দেখো প্রধান অক্ষের একটা বিন্দু থেকে আলোরশ্মি যাচ্ছে, লেন্সে এসে পড়লো, লেন্সে পড়ার পর প্রদর্শিত হয়ে প্রধান অক্ষের সমান্তরালে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এইটা হবে প্রথম মুখ্য ফোকাস। আর দ্বিতীয় মুখ্য ফোকাসটা ঠিক উল্টো ছিল, সমান্তরালে রশ্মি এসেছিল, এসে প্রধান অক্ষের একটা বিন্দুতে মিলিত হয়েছিল। তার মানে ডিরেকশনটা চেঞ্জ করে দিলেই দ্বিতীয় মুখ্য ফোকাস হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা উত্তর লেন্সের ক্ষেত্রে আমি বললাম। এবারে দেখো অবতল লেন্সের ক্ষেত্রে ঠিক ওই একই রকম দুটো মুখ্য ফোকাস আছে, প্রথম মুখ্য ফোকাস, দ্বিতীয় মুখ্য ফোকাস। এটা দেখো লেন্সের প্রধান অক্ষ, এই যে লেন্সের প্রধান অক্ষ দেখো কালো করে আঁকা আছে, এটা হচ্ছে লেন্সের প্রধান অক্ষ। এই প্রধান অক্ষের সমান্তরালে দেখো রশ্মিগুলো আসছে, তাহলে লেন্সের প্রধান অক্ষের সমান্তরালে রশ্মি এসে লেন্সে পড়ার পর দেখো ওই প্রধান অক্ষের উপর অবস্থা একটা বিন্দু থেকে আসছে বলে মনে হচ্ছে, এই অপসৃত হচ্ছে বলে মনে হচ্ছে। উত্তর লেন্সের ক্ষেত্রে কী ছিল, একটা বিন্দুতে এসে মিলিত হয়ে গিয়েছিল, এখানে দেখো একটা বিন্দু থেকে আসছে বলে মনে হচ্ছে। তার মানে এখানে এই যে পয়েন্টটা, এটা হচ্ছে সেকেন্ড, ওটা হচ্ছে দ্বিতীয় মুখ্য ফোকাস, ঠিক আছে। তাহলে প্রধান অক্ষের সমান্তরালে এসে যদি রশ্মি পড়ে তাহলে সেক্ষেত্রে হবে দ্বিতীয়, ঠিক আছে। আর যদি এরকমটা হয় যে রশ্মিটা দেখো একটা অভিসারী রশ্মি আসছে, এই যে এই রশ্মিটা দেখো একটা অভিসারী, মানে লেন্স যদি না থাকতো সে এসে এই পয়েন্টে মিলিত হতো, ঠিক আছে। কিন্তু লেন্সটা থাকার জন্য দেখো প্রধান অক্ষের সমান্তরালে চলে যাচ্ছে, ঠিক উল্টো জিনিসটা হলো। এখানে দেখো প্রধান অক্ষের সমান্তরালে আসছিল আর প্রধান অক্ষের উপর একটা বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হচ্ছে। আর এখানে দেখো প্রধান অক্ষের উপর একটা বিন্দুর দিকে এসে মিলিত হওয়ার কথা ছিল, কিন্তু লেন্সে প্রতিষ্ঠিত হওয়ার পর প্রধান অক্ষের সমান্তরালে চলে যাচ্ছে। তাহলে এই যে পয়েন্টটা, এটাকে আমরা বলবো প্রথম মুখ্য ফোকাস। এটা হচ্ছে প্রথম মুখ্য ফোকাস, ঠিক আছে। তার মানে দুটোকে যদি কম্বাইন করে একসঙ্গে বলি তাহলে উত্তল লেন্সের কী হচ্ছে, প্রধান অক্ষের উপর একটা বিন্দুতে মিলিত হয়ে যাচ্ছিল, আর অবতলের দেখো একটা বিন্দু থেকে অপসৃত হচ্ছে, এই তফাৎটা। আর দুটো, তার মানে এখানে চারটে সংজ্ঞা আসবে, উত্তলের দুটো, প্রথম মুখ্য ফোকাস, দ্বিতীয় মুখ্য ফোকাস, অবতলের ক্ষেত্রে দুটো, প্রথম মুখ্য ফোকাস, দ্বিতীয় মুখ্য ফোকাস। এগুলো আমরা এখানে দেখালাম। এখানে দেখো তাহলে উত্তল লেন্সের ক্ষেত্রে দেখো প্রধান অক্ষের সমান্তরালে যে রশ্মিটা আসছে, এই সমান্তরাল রশ্মি, তাহলে প্রধান অক্ষের উপর অবস্থিত একটা বিন্দুতে মিলিত হয়েছে, এটা হচ্ছে কি মুখ্য ফোকাস। এটাকে আমরা অ্যাকচুয়ালি বলেছিলাম সেকেন্ড প্রিন্সিপাল ফোকাস, তাই তো। এই সেকেন্ড প্রিন্সিপাল ফোকাস থেকে আলোক কেন্দ্র থেকে এই সেকেন্ড প্রিন্সিপাল ফোকাসের একটা দূরত্ব রয়েছে, সরলরেখিক যে দূরত্ব, সেই দূরত্বটাকে আমরা বলবো ফোকাল লেন্থ। আমরা এই দ্বিতীয় মুখ্য ফোকাসকে শুধু মুখ্য ফোকাস বলে অনেক সময় বলি, ঠিক আছে। তার মানে দ্বিতীয় মুখ্য ফোকাস, এটাকেই আমরা সবসময় বলি মুখ্য ফোকাস হিসাবে, মুখ্য ফোকাস। তার মানে দ্বিতীয় কথাটা অনেক সময় আমরা অমিট করে যাই, তোমাকে বুঝে নিতে হবে যে ওটা মুখ্য ফোকাস মানে বলতে যাচ্ছি দ্বিতীয় মুখ্য ফোকাসকে। তাহলে ফোকাল লেন্থ যদি আমি বলি তাহলে কী হবে, অপটিক্যাল সেন্টার হচ্ছে এর মেজারমেন্ট পয়েন্ট। অপটিক্যাল সেন্টার থেকে সবসময় আমাদেরকে দূরত্ব মাপতে হবে। এই অপটিক্যাল সেন্টার থেকে ওই দ্বিতীয় মুখ্য ফোকাস বা শুধু মুখ্য ফোকাস পর্যন্ত যে দূরত্ব, সরলরৈখিক দূরত্ব, তাকে আমরা বলি ফোকাল লেন্থ, ঠিক আছে। তাহলে এখন দেখো লেন্সের ওই যে মুখ্য ফোকাস পেয়েছি, দ্বিতীয় মুখ্য ফোকাস, ওই দ্বিতীয় মুখ্য ফোকাস থেকে একটা অন্য সংজ্ঞা আসছে, ফোকাস তল, ফোকাল প্লেন। ফোকাল প্লেনের জন্য আমাদেরকে এই ছবিটা দেখো খুব ভালো করে দেখতে হবে, যেটা আমরা প্রায় বলে থাকি, যেটা ম্যাগনিফাইং গ্লাসের ক্ষেত্রেও আবার পড়ব। একটা উত্তল লেন্স রাখা হয়েছে, উত্তল লেন্সকে সূর্যের কাছে ধরা হয়েছে, ঠিক আছে, সূর্যের সামনে রাখা হয়েছে। তাহলে সূর্য থেকে যে আলো রশ্মি আসছে, দেখো সূর্য থেকে যে আলো রশ্মিগুলো আসছে লেন্সে পড়ছে, লেন্সে পড়ার পর দেখো একটা বিন্দুতে এসে মিলিত হয়েছে। তাহলে এখানে একটা কাগজ রাখা আছে, এই কাগজের উপর দেখো একটা স্পট পড়ছে, এখানে দেখো কালো কালো হয়ে যাচ্ছে এবং আগুন বেরোচ্ছে, অর্থাৎ লেন্স দ্বারা প্রতিষ্ঠিত হয়ে অনেকটা জায়গার আলো এবং তাপ একটা জায়গায় কেন্দ্রীভূত হয়ে গেছে। ওই কেন্দ্রীভূত হয়ে যাওয়ার জন্য এখানে তাপমাত্রা খুব বেড়ে যাচ্ছে এবং একসময় কাগজটা জ্বলে উঠছে। তাহলে এই যে পয়েন্টটা, এটাই কিন্তু অ্যাকচুয়ালি দ্বিতীয় মুখ্য ফোকাস, ঠিক আছে, এটাই দ্বিতীয় মুখ্য ফোকাস। এটাকে আমরা সিম্পল বলি মুখ্য ফোকাস, দ্বিতীয় শব্দটা না বললেও শুধু মুখ্য ফোকাস হিসেবে বলে যাই, ঠিক আছে। এবারে দেখো মুখ্য ফোকাস, এই কাগজটা যে একটা প্লেনে রয়েছে দেখো, তাহলে
প্রিন্সিপাল অ্যাক্সিসটা যদি আমি এখান থেকে একটা সরলরেখা টানি, এইটা হবে প্রিন্সিপাল অ্যাক্সিস, আর এটা হচ্ছে দ্বিতীয় মুখ্য ফোকাস। তাহলে প্রিন্সিপাল অ্যাক্সিসের সঙ্গে মুখ্য ফোকাসের বিন্দু দিয়ে একটা লম্ব তল যদি কল্পনা করি, এই যে তলটা, কাগজের তলটা, এই কাগজের তলটাই হবে ফোকাল প্লেন। কিন্তু আমি ছবিতে ওরকমভাবে দেখাতে পারবো না, ছবিতে সিম্পল এরকম দেখাচ্ছি। দেখো, এইটা যদি উত্তল লেন্স হয়, এটা তার আলোক কেন্দ্র, এটা প্রধান অক্ষ, ঠিক আছে, প্রধান অক্ষ এটা এ বি। এবার যদি সমান্তরাল রশ্মি এসে পড়ে, প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল রশ্মি এসে পড়লো লেন্সে, ঠিক আছে, এরকম প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল রশ্মি এসে পড়ছে, তাহলে প্রধান অক্ষের উপর অবস্থিত একটা বিন্দুতে এসে তারা মিলিত হবে, ঠিক আছে। এই যে বিন্দুটা, এই বিন্দুটা হচ্ছে উত্তল লেন্সের ক্ষেত্রে কি দ্বিতীয় মুখ্য ফোকাস, তাহলে এটা হচ্ছে মুখ্য ফোকাস। এই মুখ্য ফোকাস দিয়ে আমরা যদি একটা তল কল্পনা করি, লম্ব তল, ঠিক আছে, এর সঙ্গে দেখো প্রধান অক্ষের সঙ্গে লম্ব হতে হবে, কন্ডিশনটা দেখো, প্রধান অক্ষ, এটা প্রধান অক্ষ, প্রধান অক্ষের সঙ্গে দেখো লম্ব 90 ডিগ্রি, ঠিক আছে, আর কোথা দিয়ে যাবে না এই দ্বিতীয় মুখ্য ফোকাস, এই যে মুখ্য ফোকাস দিয়ে যাবে, তাহলে মুখ্য ফোকাস বিন্দু দিয়ে হবে। তাহলে প্রথম কন্ডিশন হচ্ছে প্রধান অক্ষের সঙ্গে লম্ব হবে, আর দ্বিতীয় কন্ডিশন হচ্ছে মুখ্য ফোকাস দিয়ে একটা তল কল্পনা করব, ঠিক আছে। তাহলে মুখ্য ফোকাস বিন্দু দিয়ে প্রধান অক্ষের সঙ্গে উলম্বভাবে কল্পিত তলকে ফোকাস তল বলে, ঠিক আছে। তোমাদের এটা বুঝিয়ে দিলাম, যেটা এখানে ছবিতে পরিষ্কার দেখা, একটা কাগজের তলটা হচ্ছে ফোকাস তল, এই যে কাগজটা যে প্লেনে রাখা হয়েছে সেটাই ফোকাস তল। এটাকে আমরা দেখো ফোকাস তলের ছবি দেখানো হয়েছে, ফোকাস তলে যে ডিসি এ বি, এই যে তলটা, এটা ফোকাস তল। এখানে ছবিতে ভালো বোঝা যাবে না, ওই আগের ছবিটাতেই ভালো বুঝতে পারবে। এই যে ছবিটা, এই কাগজের তলটাই হচ্ছে, কাগজটা যে তলে আছে দেখো, কাগজটা প্রধান অক্ষের সঙ্গে, এই প্রধান অক্ষের সঙ্গে দেখো 90 ডিগ্রি কোণে আছে, 90 ডিগ্রি কোণে, আর মুখ্য ফোকাস বিন্দু দিয়ে আছে। তাহলে এই যে প্লেনটা, এটা এই কাগজের তলটায় যে প্লেনটা, সেটাই হচ্ছে ফোকাল প্লেন, আর এই পয়েন্টটাকে বলছি মুখ্য ফোকাস, ঠিক আছে, পয়েন্টটা মুখ্য ফোকাস। তার মানে ফোকাল প্লেনের উপরে একটা বিন্দু হবে। তাহলে উত্তল লেন্সের বা অবতল লেন্সের ক্ষেত্রে মুখ্য ফোকাস থাকবে দুটো, দুপাশে যেহেতু তল রয়েছে, তাহলে গলীয় তল দুটো, তাহলে দুটো মুখ্য ফোকাস থাকবে, একটা প্রথম মুখ্য ফোকাস আর একটা দ্বিতীয় মুখ্য ফোকাস। এবার ফোকাল লেন্থ দুটো সমান হতে পারে, নাও হতে পারে। ফোকাল লেন্থ ডিপেন্ড করে কি হচ্ছে দুপাশের মিডিয়ামের উপর। এপাশের যে মিডিয়ামটা রয়েছে তার প্রতিসরাঙ্ক যদি আলাদা হয় μ1, এপাশে যদি μ1 হয়, তখন দুটো ফোকাল লেন্থই ইকুয়াল হবে, এপাশের ফোকাল লেন্থ আর প্রথম মুখ্য যে ফোকাল লেন্থটা আছে, প্রথম এবং দ্বিতীয় মুখ্য ফোকাস দূরত্ব সমান হবে যদি দুপাশের মাধ্যমের প্রতিসরাঙ্ক একই হয়। আর যদি দুপাশের মাধ্যমের প্রতিসরাঙ্ক আলাদা হয়, তখন ফোকাল লেন্থটা আলাদা হয়ে যাবে, অর্থাৎ দ্বিতীয় ফোকাল লেন্থ যেটা হবে, প্রথম ফোকাল লেন্থটা কিন্তু আলাদা হবে, ঠিক আছে। তো দুটো ফোকাল লেন্থ কখন ইকুয়াল হবে আমরা এটা জেনে নিলাম। এবারে কী করে ফোকাল লেন্থ মাপা যায় সেটা একটা ছবি দেখানো হয়েছে। দেখো, অনেক দূরের ঘরের জানলা দিয়ে যখন গাছের কোনো ছবি দেখা যাচ্ছে, সেখানে আমরা একটা লেন্স, উত্তল লেন্সকে রাখবো স্ট্যান্ডের সাহায্যে। ওই স্ট্যান্ডের উত্তল লেন্সের পেছনে একটা পর্দা রাখবো, সাদা পর্দা। এই পর্দাটাকে ডান দিক বাম দিক সরিয়ে একটা জায়গায় নিয়ে আসবো, যেখানে ওই দূরের গাছের কোনো প্রতিবিম্ব এই পর্দায় স্পষ্টভাবে গঠিত হয়। তখন ওই লেন্স থেকে পর্দা পর্যন্ত দূরত্ব, এটাই কিন্তু মুখ্য ফোকাস দূরত্ব দেবে। যেহেতু পাতলা লেন্স, তাহলে লেন্সের মধ্যভাগ থেকে পর্দা পর্যন্ত দূরত্বটাই হবে এখানে ফোকাল লেন্থ, ঠিক আছে। আর এই পর্দাটা এখানে ফোকাস তল হিসেবে কাজ করছে। তার মানে এই যে ফোকাস তলে দেখো, যদি সমান্তরাল রশ্মি আসে লেন্সে প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি এসে যদি মিলিত হয়, দেখো প্রধান অক্ষের বিন্দুতে মিলিত হবে না, প্রধান অক্ষের উপরে বা নিচে কোনো বিন্দুতে মিলিত হচ্ছে, অর্থাৎ ফোকাস তলের কোনো বিন্দুতে মিলিত হবে। এই বিন্দুগুলোকে আমরা বলবো গৌণ ফোকাস, ঠিক আছে। তাহলে লেন্সের মুখ্য ফোকাসের সংখ্যা মাত্র দুটো, প্রথম মুখ্য ফোকাস, দ্বিতীয় মুখ্য ফোকাস, কিন্তু গৌণ ফোকাসের সংখ্যা অসংখ্য হবে, কারণ এই যে অ্যাঙ্গেলটা একটু চেঞ্জ করে দিলেই এটা আলাদা জায়গায় মিলিত হয়ে যাবে। তার মানে এই তলের উপর সমস্ত বিন্দুগুলোকেই আমরা বলছি ফোকাস তলের উপর যে কোনো বিন্দুই হবে গৌণ ফোকাস। তার মানে গৌণ ফোকাসের সংখ্যা অসংখ্য। এখন আমরা আলোচনা করব যে উত্তল লেন্সকে আমরা কেন অভিসারী লেন্স বলি বা অভিসারী কেন হয় সেটা আলোচনা করছি। প্রথমে দেখো সংজ্ঞাটা দেখে নিই। প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল একগুচ্ছ আলোকরশ্মি উত্তল লেন্সে কর্তৃক প্রতিষ্ঠিত হয়ে অভিসারী রশ্মি রূপে পরিণত হয়, তাই উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলে। এখন দেখো, উত্তল লেন্সকে যদি আমরা তার প্রধান অক্ষের সমান্তরালে দেখো কতগুলো অংশে ভাগ করি, তাহলে প্রত্যেকটা অংশ এক একটা প্রিজম, তাহলে এটাও একটা প্রিজম,
তার নিচেরটাও একটা প্রিজম, এটাও একটা প্রিজম, আর এদিকে দেখো এটাও একটা প্রিজম, আর এদিকেও এটাও দেখো একটা প্রিজম। কিন্তু খেয়াল করে দেখো যে প্রিজমগুলো রয়েছে, তাহলে উপরের দিকে থাকা প্রিজম যেটা, এই যে উপরের অংশে যে প্রিজম, তার ভূমি দেখো নিচের দিকে, ঠিক আছে, তার ভূমি নিচের দিকে, ভূমি নিচের দিকে। আর নিচের দিকে যে প্রিজমগুলো রয়েছে তার ভূমি দেখো, তার ভূমি উপরের দিকে, ঠিক আছে। এবারে আমরা জানি দেখো কোনো লেন্সে যখন আলো রশ্মি এসে পড়ছে, লেন্সে আলো রশ্মি এসে পড়লে প্রতিষ্ঠিত হওয়ার পর লেন্সের ভূমির দিকে রশ্মি বেঁকে যায়, ঠিক আছে। এদিকে দেখো প্রিজমের ভূমির দিকে রশ্মিটা কিছুটা বেঁকে যায়, ঠিক আছে। তাহলে এখানে দেখো যে এই প্রিজম যদি উপরের দিকে যে প্রিজম রয়েছে তার ভূমি নিচের দিকে, তাহলে উপরে থাকা যে সমস্ত প্রিজমগুলো, প্রধান অক্ষের উপরে থাকা যে প্রিজমগুলো, এদের দ্বারা রশ্মি কী হবে, নিচের দিকে বাঁকবে। আবার প্রধান অক্ষের নিচে যে সমস্ত প্রিজমগুলো রয়েছে তাদের দ্বারা রশ্মি দেখো উপরের দিকে বাঁকবে, কারণ তাদের ভূমি উপরের দিকে। তাহলে উপরের দিকে থাকা প্রিজমগুলোর ভূমি নিচের দিকে হওয়ার জন্য রশ্মি নিচের দিকে বাঁকবে, ঠিক আছে। তাহলে রশ্মি নিচের দিকে বাঁকবে, কি। আবার নিচের দিকের যে প্রিজমগুলো তার ভূমি উপরের দিকে, তাহলে এর জন্য রশ্মি কী হবে, উপরের দিকে বাঁকবে। তাহলে এই যে রশ্মিগুলো দেখো, নিচের রশ্মিগুলো দেখো উপরের দিকে বাঁকছে, আর উপরের রশ্মিগুলো নিচের দিকে বাঁকছে। উপরে নিচে মানে প্রধান অক্ষের দেখবে, প্রধান অক্ষের উপরে যে সমস্ত রশ্মিগুলো পড়বে তারা বেঁকে এসে নিচের দিকে বেঁকে যাচ্ছে, আর প্রধান অক্ষের নিচে যে সমস্ত রশ্মিগুলো এসে পড়বে তারা উপরের দিকে বাঁকছে। অর্থাৎ রশ্মিটা কী হয়ে যাচ্ছে, এদিকে হচ্ছে সমান্তরাল রশ্মিগুচ্ছ, আর এদিকে হয়ে যাচ্ছে দেখো অভিসারী। যেহেতু একটা বিন্দুতে এসে মিলিত হচ্ছে, এই বিন্দুতে মিলিত হলে আমরা কে বলি, অভিসারী রশ্মি। তাহলে যেহেতু প্রধান অক্ষের সমান্তরালে এসে আলো রশ্মি উত্তল লেন্সে এসে পড়ার পর অভিসারী রশ্মিতে পরিণত হয়, সেই জন্য উত্তল লেন্সকে আমরা অভিসারী লেন্সও বলি, কনভার্জিং লেন্স, ঠিক আছে, কনভার্জিং লেন্স, অভিসারী লেন্স বলি। ঠিক একই রকমভাবে আমরা যদি অবতল লেন্সের ক্ষেত্রে দেখি তাহলে ঠিক ব্যাপারটা অন্যরকম দাঁড়াবে। সেক্ষেত্রে কী হবে, প্রধান অক্ষের সমান্তরালে আসা রশ্মি কী হবে, অপসারী রশ্মিতে পরিণত হবে, অর্থাৎ পরস্পর থেকে দূরে সরে যাবে, ঠিক আছে। এই দূরে সরে যাচ্ছে, দেখো কেন দূরে সরে যাচ্ছে, সেক্ষেত্রে আমি ছবির সাহায্যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তাহলে প্রথমে দেখো প্রধান অক্ষের সমান্তরালে লেন্সটাকে অনেকগুলো খণ্ডে ভাগ করে দিয়েছি। তাহলে এটা হচ্ছে প্রধান অক্ষ, এই প্রধান অক্ষের সমান্তরাল দেখো এই অনেকগুলো অংশে ভাগ করে দেখি, কয়েকটা ভাগ দেখিয়েছি, প্রত্যেকটা ভাগ দেখো এক একটা করে প্রিজম, ঠিক আছে, এই একটা প্রিজম, প্রত্যেকটা ভাগই এক একটা করে প্রিজম। আমি সবগুলো আর লিখছি না, দুটো অংশ দেখিয়েছি। আরও ভালো করে দেখো প্রিজমের ভূমিগুলো কোন দিকে, তাহলে এই যে প্রিজমটা এর ভূমি দেখো উপরের দিকে, ঠিক আছে। তো এই যে উপরের দিকে, তাহলে উপরে যে সমস্ত ভূমি রয়েছে তাহলে ভূমি উপরের দিকে, আর নিচে যে সমস্ত প্রিজম রয়েছে এই নিচের প্রিজম তাদের ভূমি নিচের দিকে, ঠিক আছে। তাহলে আমরা জানি যে প্রিজমের রশ্মি এসে পড়লে তার হচ্ছে ভূমির দিকে বাঁকে, তাহলে উপরে প্রধান অক্ষের উপরে যে সমস্ত রশ্মিগুলো পড়বে তারা উপরের দিকে বাঁকবে, তাহলে উপরের দিকে বেঁকে যাবে। আর নিচে যে সমস্ত রশ্মিগুলো আছে কী হবে, তারা নিচের দিকে বাঁকবে, যেহেতু ভূমি নিচের দিকে তাই নিচের দিকে বাঁকবে, ঠিক আছে, নিচের দিকে বাঁকবে। তাহলে দেখো রশ্মিগুলো পরস্পর থেকে দেখো দূরে সরে যাচ্ছে, যেহেতু উপরের রশ্মি উপরের দিকে বাঁকছে আর নিচের রশ্মি নিচের দিকে বাঁকছে, তাহলে পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে, তার মানে এরা অপসারী রশ্মি হয়ে গেল। আসছিল কিন্তু সমান্তরাল রশ্মি। তাহলে দেখো অবতল লেন্সে সমান্তরাল রশ্মি এসে পড়লে কী হয়ে যায় না, রশ্মিগুলো আরও বেশি অপসারী হয়ে যায়, সেই জন্য অবতল লেন্সকে আমরা অপসারী লেন্সও বলে থাকি। এবারে আমরা এসে যাচ্ছি কয়েকটা নিয়ম, যে নিয়মের সাহায্যে আমরা
প্রত্যেকটা প্রতিবিম্ব গঠন ভালো করে ব্যাখ্যা করব, সেই নিয়মগুলো তোমরা এই অ্যানিমেশনের সাহায্যে দেখো। তাহলে 4টে নিয়ম রয়েছে, 4টে না 3টে নিয়ম জানলেই হয়ে যাবে। প্রথমে দেখো প্রধান অক্ষের সমান্তরালে এলো আর মুখ্য ফোকাস দিয়ে চলে যাচ্ছে, এটা দ্বিতীয় মুখ্য ফোকাস, এটা হচ্ছে ফার্স্ট রুল। প্রধান অক্ষের সমান্তরালে আসবে, ঠিক আছে, এটা হচ্ছে প্রধান অক্ষ, এটা প্রধান অক্ষ, আর এই রশ্মি দেখো প্রধান অক্ষের সমান্তরালে, আর এই যে বিন্দুটা দিয়ে গেল এটা হচ্ছে মুখ্য ফোকাস, মুখ্য ফোকাস। তাহলে প্রথম রুলটা হচ্ছে, এটা হচ্ছে রুল নাম্বার 1, 1 নম্বর রুল। প্রধান অক্ষের সমান্তরালে এলে মুখ্য ফোকাস দিয়ে চলে যাবে বা মুখ্য ফোকাস থেকে অপসৃত হচ্ছে বলে মনে হবে। দ্বিতীয় রুল ঠিক উল্টোটা, মুখ্য ফোকাস দিয়ে গেলে তাহলে প্রধান অক্ষের সমান্তরালে চলে যাবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে মুখ্য ফোকাস, এই যে মুখ্য ফোকাসে, তাহলে মুখ্য ফোকাস দিয়ে যখন আলোর রশ্মিটা এসে লেন্সে এসে পড়বে তখন প্রধান অক্ষ, এটা প্রধান অক্ষ, প্রধান অক্ষ, তাহলে প্রধান অক্ষের সমান্তরালে রশ্মিটা চলে যাবে, ঠিক আগেরটার উল্টো। আগে এসেছিল প্রধান অক্ষের সমান্তরালে এসেছিল, মুখ্য ফোকাস দিয়ে চলে যাচ্ছিল, এখন মুখ্য ফোকাস দিয়ে এসে প্রধান অক্ষের সমান্তরালে চলে গেল। এটা হচ্ছে রুল 2, এটা রুল নাম্বার 2, সেকেন্ড রুল। এবারে আমরা এসে যাচ্ছি থার্ড রুল, আলোক কেন্দ্র দিয়ে, এটা আমরা যেহেতু পাতলা লেন্স, তাই তো, এটা হচ্ছে পাতলা লেন্স। তাহলে পাতলা লেন্সের ক্ষেত্রে আমরা কি করব না, জাস্ট আলোক রশ্মিটা আলোক কেন্দ্র দিয়ে গেলে সোজা বেরিয়ে চলে যাবে, ঠিক আছে, কোনো ওই ডেভিয়েশনও হবে না, আবার ডিসপ্লেসমেন্টও হবে না, যেহেতু পাতলা লেন্স, ঠিক আছে। পাতলা লেন্সের ক্ষেত্রে এই কন্ডিশন, আলোক কেন্দ্র দিয়ে যাবে, এটা আলোক কেন্দ্র, এই অপটিক্যাল সেন্টার ও অপটিক্যাল সেন্টার দিয়ে গেলে সোজা চলে যাবে। এটা রুল নাম্বার 3। এই 3টে রুলের সাহায্যে আমরা সমস্ত ছবিগুলো এঁকে ফেলব। তাহলে প্রথম ছবিটা আমি আঁকছি। দেখো প্রথমে হচ্ছে বস্তু যখন অসীম দূরে থাকবে, ঠিক আছে, এই যে বস্তু অসীম দূরে থাকলে দেখো প্রধান অক্ষের সঙ্গে সামান্য কোণ করে সমান্তরাল রশ্মি আসছে, এই দেখো সমান্তরাল রশ্মি করছো সামান্য কোণ করে আসছে, দেখো ফোকাস তলে এসে মিলিত হবে, ঠিক আছে। তাহলে মুখ্য ফোকাস বিন্দুতে মিলিত হবে না, মুখ্য ফোকাসের একটু উপরে নিচে ফোকাস তলে মিলিত হয়েছে, তাহলে এটা হচ্ছে ফোকাস তল, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ফোকাস তলে প্রতিবিম্ব গঠন হবে। তাহলে বস্তু যখন অসীম দূরে থাকবে তখন ফোকাস তলে প্রতিবিম্ব গঠন, অবশ্যই বস্তুটা দেখতে পাচ্ছ সৎ প্রতিবিম্ব হবে, সৎ উল্টানো, আর বস্তুর থেকে আকারে ছোট প্রতিবিম্ব গঠিত হবে। কন্ডিশন কি, বস্তুকে অসীম দূরত্বে রাখতে হবে, অবশ্যই পাতলা লেন্স এবং উত্তল লেন্স, পাতলা উত্তল লেন্সের দ্বারা গঠিত প্রতিবিম্ব। এবার নেক্সট যেটা হচ্ছে, দেখো যদি বস্তুটা 2f এবং অসীমের মধ্যে থাকে, তাহলে অ্যানিমেশনটা দেখো, এই দেখো, তাহলে এক্ষেত্রে দেখো এই যে বস্তুটা কোথায় আছে, যে 2f মানে ফোকাস দূরত্বের দ্বিগুণ, এটা f দূরত্ব, এটা 2f দূরত্ব, আর এদিকে ইনফিনিটি, তাহলে 2f এবং ইনফিনিটির মধ্যে বস্তুটা আছে। দেখো বস্তু 2f এবং 2f অপেক্ষা বেশি দূরে, ঠিক আছে, এটাকে ভাষাটা বলা হচ্ছে। পাতলা লেন্স যেহেতু বলা আছে, তাহলে প্রথম একটা রশ্মি দেখো রুল নাম্বার এটা 1 ছিল, প্রধান অক্ষের সমান্তরালে রশ্মি এলো, মুখ্য ফোকাস দিয়ে চলে গেল, এটা মুখ্য ফোকাস, তাহলে মুখ্য ফোকাস দিয়ে রশ্মি চলে গেল। আরেকটা দেখো ওই বস্তুর উপর থেকে একটা আলোক রশ্মি আলোক কেন্দ্র দিয়ে অপটিক্যাল সেন্টার দিয়ে সোজা বেরিয়ে চলে গেল, দুটো একটা জায়গায় ছেদ করেছে, তাহলে সেটাই হবে দেখো প্রতিবিম্ব, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে প্রতিবিম্ব, এটা প্রতিবিম্ব, আর এটা হচ্ছে বস্তু। তাহলে দেখো বস্তুর থেকে প্রতিবিম্ব সামান্য কি হচ্ছে, ছোট হচ্ছে। তাহলে এখানে যেহেতু পর্দায় ধরা যাচ্ছে, তাহলে সদ, যেহেতু রশ্মিগুলো একটা জায়গায় মিলিত হলো, তাহলে পর্দায় ধরা যাবে, তাহলে সদ অবশিষ্য, আর বস্তুর থেকে আকারে ছোট প্রতিবিম্ব হবে। আর অবশ্যই পাতলা লেন্সের যেদিকে বস্তু আছে তার উল্টো দিকে গঠিত হচ্ছে। এবারে অ্যানিমেশনটা দেখো, 2f দূরত্বে রয়েছে, হেডিংটা একটু ভুল আছে, 2f দূরত্বে থাকলে কি হবে, এই ছবিটা সবচেয়ে কঠিন আছে, এটা ভালো করে দেখে নাও তোমরা অ্যানিমেশনটা দেখলে। তাহলে এটা হচ্ছে একটা পাতলা লেন্স, আর এই পাতলা লেন্সের f হচ্ছে ফোকাস দূরত্ব, আর এটা হচ্ছে 2f দূরত্ব। বস্তুটা ঠিক প্রধান অক্ষের সঙ্গে লম্বভাবে রয়েছে আর 2f দূরত্বে রয়েছে, ঠিক আছে, বস্তুটা 2f দূরত্বে রয়েছে, বস্তু লেন্স থেকে 2f অপেক্ষা বেশি দূরত্বে নয়, 2f দূরত্বে রয়েছে, ঠিক আছে, 2f, বস্তু লেন্স থেকে 2f দূরত্বে অবস্থিত, জাস্ট 2f দূরত্বে রয়েছে। তাহলে দেখো ফার্স্ট রুল, প্রধান অক্ষের সমান্তরালে রশ্মি এলো, মুখ্য ফোকাস দিয়ে চলে গেল, এটা ফার্স্ট রুল। আবার সেকেন্ড রুল দেখো, সোজা আলোক কেন্দ্র দিয়ে চলে গেল, এই যে অপটিক্যাল সেন্টার ও আলোক কেন্দ্র দিয়ে রশ্মিতে চলে গেল, দুটো একটা জায়গায় ছেদ করেছে, এই ছেদ বিন্দুতেই প্রতিবিম্বটা গঠিত হয়, তাহলে এটা হচ্ছে প্রতিবিম্ব।
এবারে দেখো বস্তু যেখানে গঠিত হয়েছে প্রতিবিম্ব কিন্তু সেই 2f দূরত্বে গঠিত হয়েছে। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট। তাহলে আলোক কেন্দ্র থেকে যতটা দূরে এখানে বস্তু ছিল প্রতিবিম্ব দূরত্বও কিন্তু সেম। এটা খুব ইম্পর্ট্যান্ট, এটা আঁকার সময় খুব ভুল হয়, একটু ভালো করে আঁকবে। আগেই অপটিক্যাল সেন্টার থেকে দূরত্ব সমান করে নেবে, বস্তু আর প্রতিবিম্ব প্রথমে এঁকে নেবে, দিয়ে এই ডায়াগ্রামগুলো আঁকবে। আর এখানে প্রতিবিম্ব বৈশিষ্ট্য হচ্ছে কি সদ অবশিষ্ট বস্তুর আকারের সমান, ঠিক আছে, সমান দৈর্ঘ্যের প্রতিবিম্ব গঠিত হবে। এটা খুব ভাইটাল পয়েন্ট, তোমাকে অনেক সময় জিজ্ঞাসা করা হয় যে উত্তল লেন্সের কোথায় বস্তু রাখলে তার প্রতিবিম্ব সমান আকারের অথচ সদ্বিম্ব গঠিত হবে। তাহলে উত্তরটা হচ্ছে 2f দূরত্বে রাখতে হবে। এবারে যদি আমরা বস্তুটাকে 2f এর ভেতরে রাখি, f এবং 2f এর মধ্যে রাখি, তাহলে দেখো এই হেডিংগুলো সব একই হয়েছে, এক্ষেত্রে হেডিংটা একটু চেঞ্জ করে নাও। এটা হচ্ছে f ও 2f দূরত্বে রাখতে হবে। তাহলে সেক্ষেত্রে কী হয়ে যাচ্ছে দেখো, এটা f দূরত্ব, এটা 2f দূরত্ব, তাদের মাঝে কোথাও বস্তুটা রয়েছে প্রধান অক্ষের সঙ্গে লম্ব হবে। তাহলে সেই ফার্স্ট রুল 1 দেখো প্রধান অক্ষের সমান্তরালে গেল, মুখ্য ফোকাস দিয়ে আলোটা চলে গেল। আর দ্বিতীয়ত হচ্ছে এই অপটিক্যাল সেন্টার দিয়ে লাইটটা পাঠাও, অপটিক্যাল সেন্টার দিয়ে সোজা চলে যাচ্ছে, দুটো একটা জায়গায় ছেদ করেছে, এই ছেদ বিন্দুতেই প্রতিবিম্ব। তাহলে এটা হচ্ছে প্রতিবিম্ব। এক্ষেত্রে দেখো প্রতিবিম্বটা উল্টানো এবং খুব বড় হয়েছে। তাহলে দেখো সদ অবশিষ্ট বস্তুর থেকে আকারে বড়, কিন্তু পর্দায় ধরা যাচ্ছে, দেখছো, যেহেতু একটা জায়গায় মিলিত হয়েছে তাহলে এটাকে পর্দায় ধরা যাবে, এই জন্য সদ। তাহলে তোমাকে এখানে ঘুরিয়ে প্রশ্ন দেওয়া হয় যে উত্তল লেন্সের ক্ষেত্রে সদ বিবর্ধিত প্রতিবিম্ব গঠনের রেখাচিত্র অঙ্কন করো। তাহলে সেক্ষেত্রে এটা আঁকতে অবশ্যই পাতলা লেন্স, হ্যাঁ পাতলা লেন্স, এটা বলতে হবে না, এটা তোমাকে বুঝে যেতে হবে। সবসময় আমরা পাতলা লেন্সের ক্ষেত্রেই আঁকবো। এবারে দেখো যদি বস্তুটা ঠিক ফোকাসে থাকে তাহলে সেক্ষেত্রে ছবিটা কিন্তু পাল্টে যাবে। তাহলে ফোকাস থেকে যখন বস্তুটা আছে তাহলে বস্তুর ওপরের বিন্দু থেকে দেখো প্রধান অক্ষের সমান্তরালে গেল, মুখ্য ফোকাস দিয়ে চলে গেল, ফার্স্ট রুল। সেকেন্ড রুল দেখো সোজা আলোক কেন্দ্র, এই ও আলোক অপটিক্যাল সেন্টার, এই আলোক কেন্দ্র দিয়ে সোজা রশ্মিতে চলে যাচ্ছে। দেখো রশ্মি দুটো পরস্পর সমান্তরালে চলে যাবে, কখনো মিলিত হবে না। তার মানে এখানে যদি কেউ চোখ রাখে তাহলে এখানে যদি কেউ চোখ রাখে তাহলে কী দেখবে, এখানে চোখ রাখলে সে দেখবে অনেক দূর থেকে যেন রশ্মিটা আসছে, ঠিক আছে। তাহলে এখানে ভার্চুয়াল ইমেজ আর ইনফিনিটি, হ্যাঁ, মানে অসৎ বিম্ব গঠিত হবে কিন্তু ইনফিনিটিতে অসীমে গঠিত হবে। তাহলে এখানে কোনো পর্দায় রশ্মি দেখো কোনো জায়গায় মিলিত হবে না, ঠিক আছে, কোনো জায়গায় মিলিত হচ্ছে না। তাহলে এদিকে কোথাও প্রতিবিম্ব পাবো না, প্রতিবিম্ব ঠিক বিপরীত দিকে মনে হবে, যেন অনেক দূর থেকে রশ্মিটা আসছে বলে মনে হবে। তাহলে এটা হচ্ছে এক্সেপশনাল কেস, ঠিক ফোকাসে রাখতে হচ্ছে, মুখ্য ফোকাসে রাখলাম। তাহলে মুখ্য ফোকাসে রাখলে প্রতিবিম্ব কী হবে, অসৎ হবে এবং কোথায় গঠিত হবে, ইনফিনিটিতে। যেহেতু ইনফিনিটি গঠিত হচ্ছে তাহলে খুব বড় আকারের গঠিত হবে, ভার্চুয়াল ইমেজ অথচ বড়। এবারে দেখো আমরা যদি ফোকাসের মধ্যে নিয়ে চলে আসি, এটা খুব ইম্পর্ট্যান্ট ছবি। তাহলে ফোকাসের মধ্যে নিয়ে এলে তাহলে তখন কী ধরনের প্রতিবিম্ব গঠিত হবে, এটা বিবর্ধক কাঁচ হিসেবে আমরা ব্যবহার করে থাকি। এটাই আমাদের এখানে আলোচনার প্রায় শেষে পৌঁছে গেছি, জাস্ট একটুখানি দেখে নাও। তাহলে প্রথমে দেখো তোমাকে লেন্সটা আঁকতে হচ্ছে। তাহলে তুমি প্রথমে লেন্সটা এঁকে ফেলো, উত্তল লেন্স, অবশ্যই একটা উত্তল লেন্স এঁকে ফেলো, উত্তল লেন্স। উত্তল লেন্সের আলোক কেন্দ্র বক্রতা কেন্দ্র দিয়ে প্রধান অক্ষ টেনে দাও, প্রধান অক্ষ টেনে দিলাম। এবারে আমি বস্তুটাকে, এইটা ধরো এফ ফোকাস দূরত্ব, তাহলে এদিকে ফোকাস দূরত্ব এফ নিয়ে নিচ্ছি, এর মাঝখানে বস্তুটাকে কোথাও রেখেছি, এইখানে বস্তুটা রেখেছি, ঠিক আছে, এইখানে ছোট্ট করে বস্তুটা নেই, বেশ, এটা হচ্ছে বস্তু। তাহলে বস্তুটা দেখো আলোক কেন্দ্র ও এবং মুখ্য ফোকাস এফ এর মাঝে আছে। তাহলে প্রথম যে রুলটা সেটা হচ্ছে কি না, প্রথমে আলোক রশ্মিটা প্রধান অক্ষের সমান্তরালে যাবে লেন্সের মধ্য পর্যন্ত, ঠিক আছে, এই পর্যন্ত এলো। এবারে মুখ্য ফোকাস দিয়ে চলে যাবে, ঠিক আছে, মুখ্য ফোকাস দিয়ে রশ্মিতে চলে গেল, এটা ফার্স্ট রুল। আর সেকেন্ড রুল হচ্ছে সোজা আলোক কেন্দ্র দিয়ে রশ্মিটা চলে যাবে, ঠিক আছে, এটা সোজা আলোক কেন্দ্র দিয়ে রশ্মিটা চলে গেল। এবারে দেখো তাহলে রশ্মি দুটো কিন্তু এখানে কোনো দিকে মিলিত হবে না, চলতে থাকছে। তাহলে এই পাশে যদি কেউ চোখ রাখে তাহলে কি দেখবে, সে রশ্মিটা যেন এই পাশ থেকে কোন থেকেও আসছে, তাহলে এই পাশ থেকে রশ্মিটা আসছে বলে মনে হবে। তাহলে বিপরীত দিকে রশ্মিগুলোকে বাড়াও, বেশ। তাহলে যে জায়গায় ছেদ করেছে ওই জায়গায় প্রতিবিম্বটা গঠিত হবে। তাহলে এইখানে প্রতিবিম্বটা
গঠিত হবে। এটা হচ্ছে প্রতিবিম্ব। তাহলে দেখো এক্ষেত্রে হচ্ছে অসৎ, আর বস্তুর থেকে প্রতিবিম্ব আকারে বড়, ঠিক আছে, কিন্তু সোজা দেখাবে, তাই তো, তার মানে সোজা দেখাবে, সমশীর্ষ। তাহলে সমশীর্ষ অসৎ, বস্তুর থেকে আকারে বড়, কিন্তু বস্তু যে পাশে আছে লেন্সের, প্রতিবিম্ব সে পাশেই গঠিত হবে। এটাই তাহলে আমরা বিবর্ধক কাঁচ হিসেবে ব্যবহার করার জন্য এটা ব্যবহার করে থাকি। তাহলে কী হবে, বিবর্ধক কাঁচ হিসেবে যখন তোমাকে বলবে তখন কি বলবে না, আমরা উত্তল লেন্সকে বিবর্ধক কাঁচ হিসেবে ব্যবহার করি, যার ফোকাস দৈর্ঘ্যটা সামান্য কম হবে, অর্থাৎ ক্ষমতাটা বেশি হবে। তাহলে ক্ষুদ্র ফোকাস দূরত্ব বিশিষ্ট লেন্স, উত্তল লেন্সকে বিবর্ধক কাঁচ বলা হয়। আর শর্তটা কি না, শর্তটা হচ্ছে এখানে লেন্সের মুখ্য ফোকাস এবং আলোক কেন্দ্রের মাঝে বস্তুটাকে রাখতে হবে। তাহলে মনে করো একটা ছোট্ট লেখাকে আমি দেখতে চাচ্ছি, ঠিক আছে, ছোট্ট একটা লেখা রয়েছে ক, এই ক লেখাটাকে যদি আমি লেন্স ধরি তাহলে লেন্সের পেছনে রাখতে হবে, বিপরীত পাশ থেকে দেখতে হবে, কিন্তু শর্তটা হচ্ছে এই লেখাটাকে ফোকাসের মধ্যে রাখতে হবে। তাহলে প্রথম শর্ত হচ্ছে ফোকাস দূরত্বের মধ্যে রাখতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে কম ফোকাস দৈর্ঘ্যের উত্তল লেন্স, ঠিক আছে। কম ফোকাস দৈর্ঘ্য মানে তার ক্ষমতা বেশি, ঠিক আছে, কম ফোকাস দৈর্ঘ্যের উত্তল লেন্স নিতে হবে। তাহলে আমরা কি দেখব, 3 নম্বরে হচ্ছে সমশীর্ষ আর বিবর্ধিত প্রতিবিম্ব দেখতে পাবো। আমাদের টার্গেটটা এইটা, সোজা দেখাবে অথচ বড় দেখাবে, নাহলে বড় দেখালে শুধু উল্টো দেখালে সেক্ষেত্রে পড়তে পারবো না। তাহলে বিবর্ধক কাঁচ হিসেবে যদি আমি পড়তে চাই কোনো একটা লেখাকে, তাহলে তাকে বড় দেখাতে হবে, এবং তার মানে এটা কটা তখন দেখবো খুব বড় আকারে দেখাচ্ছে, ক এরকম বড় দেখাবে। তাহলে এক্ষেত্রে সামনে কী হবে, তোমাকে লেন্সটা ধরতে হবে। এখানে যখন একটা উত্তল লেন্স ধরবে তাহলে সেই উত্তল লেন্সটার সামনে ওটা দেখবো ক লেখাটা খুব বড় দেখাচ্ছে। কন্ডিশনটা কি না, ফোকাস দূরত্বের মধ্যে রাখতে হবে, আর উত্তল লেন্সটা যেন কম ফোকাস দৈর্ঘ্যের হয়, কম ফোকাস দৈর্ঘ্যের মানে ক্ষমতা বেশি। আর তাহলে আমরা কি দেখব, সমশীর্ষ বিবর্ধিত প্রতিবিম্ব দেখব। তাহলে এটা হচ্ছে বিবর্ধক কাঁচ হিসাবে দিয়ে এই ছবিটা দিয়ে দিবে, এই ছবিটা এঁকে দেবে। এই ছবিটা এঁকে দিলে দেখতে পাচ্ছি এখানে ফোকাস দূরত্বের মধ্যে বস্তু রাখা আছে, তার প্রতিবিম্ব। তাহলে এইখানে যদি ক লেখাটা থাকে তাহলে এখানে বড় করে ক দেখাবে, ঠিক আছে। এটা হচ্ছে তার বিবর্ধক কাঁচের কার্যপ্রণালী, ঠিক আছে। আর অবতল লেন্সের ক্ষেত্রে একটাই মাত্র ছবি, সেক্ষেত্রে তোমাদেরকে যেখানেই বস্তু রাখো না কেন একই রকম প্রতিবিম্ব গঠিত হবে সবসময়, অসৎ এবং ছোট প্রতিবিম্ব গঠিত হবে। তাহলে অবতল লেন্সের ক্ষেত্রে আমি একটাই ছবি এঁকে দেখে দিচ্ছি, তোমরা খাতা এঁকে ফেলো। অবতল লেন্স একটা এঁকে ফেলো। অবতল লেন্সের প্রধান অক্ষ টেনে দাও, প্রধান অক্ষ টানলাম, এখান দিয়ে প্রধান অক্ষ টানো। এবারে প্রধান অক্ষের সমান্তরালে কয়েকটা রশ্মি এসে ফেলাও, প্রধান অক্ষের সমান্তরালে রশ্মি এসে ফেলাও, এখানে মিডিল পর্যন্ত টেনে দাও, ঠিক আছে। এটা একটা রশ্মি, দুটো, তিনটে, চারটে প্রধান অক্ষের সমান্তরালে রশ্মি এসছে, ঠিক আছে। ও তার প্রতিবিম্ব গঠন আঁকবো, ফোকাস না, ঠিক ঠিক। তাহলে বস্তুটা এখানে তুমি নিয়ে নাও কোনো একটা জায়গায়, মনে করো এইখানে বস্তুটা নিয়েছি, এটা হচ্ছে বস্তু। তাহলে বস্তু একদম টপ পয়েন্ট থেকে রশ্মিটাকে নিয়ে এসো। তাহলে এখান থেকে রশ্মিটা এসে প্রধান সমান্তরালে এলো, একদম মিডিল পর্যন্ত টেনে দাও, ঠিক আছে। এবার মুখ্য ফোকাস যদি এই জায়গাটায় হয় তাহলে মুখ্য ফোকাস থেকে ওটা রশ্মিটা নির্গত হচ্ছে বলে মনে হবে, ঠিক আছে। এইটা তাহলে এটা প্রথম রশ্মি হয়ে গেল। এখান থেকে রশ্মিটা এলো, প্রধান অক্ষের সমান্তরালে এলো, এটা মুখ্য ফোকাস, এই মুখ্য ফোকাস থেকে অবস্থিত হচ্ছে বলে মনে হচ্ছে। তাহলে এই জায়গাটাকে ডটেড করে দিচ্ছি। আরেকটা রশ্মি সোজা আলোক কেন্দ্র দিয়ে চলে যাবে, ঠিক আছে। তাহলে আলোক কেন্দ্র দিয়ে সোজা আরেকটা রশ্মি পাঠিয়ে দাও। তাহলে দুটো রশ্মি একটা জায়গায় ছেদ করেছে, এই যে ছেদ বিন্দুটা, এই ছেদ বিন্দুটাই প্রতিবিম্ব গঠিত হবে। তাহলে এইখানে প্রতিবিম্ব গঠিত হবে। তাহলে ছেদ বিন্দু দেখো উপরে এটা পয়েন্টটা,
যদি পি কিউ হয় তাহলে এটা হচ্ছে পি ড্যাস্ট কিউ ড্যাস্ট, তাহলে এটা হচ্ছে প্রতিবিম্ব আর এটা বস্তু। তাহলে প্রতিবিম্বটা দেখো এখানে কি হয়েছে, অসৎ হয়েছে, অসৎ আর অবশ্যই সমশীর্ষ, ঠিক আছে। আর বস্তুর থেকে প্রতিবিম্ব আকারে ছোট। তাহলে এখানে অবতল লেন্সের ক্ষেত্রে পাতলা অবতল লেন্স যদি রাখা হয়, তাহলে পাতলা অবতল লেন্সের ক্ষেত্রে যেখানেই বস্তু রাখো না কেন, সেই 2f অসীমে যেখানে রাখো না কেন, সবসময় হবে অসৎ প্রতিবিম্ব হবে এবং বস্তুর থেকে ছোট হবে। তাহলে এটা তুমি খেয়াল রাখবে। তাহলে মোটামুটিভাবে আমরা উত্তল লেন্সের ক্ষেত্রে প্রায় সব জেনে নিলাম। আর উত্তল লেন্সের সাধারণ সমীকরণ দেখে রাখো, এটা 1/v - 1/u = 1/f। এটা হচ্ছে উত্তল লেন্সের ক্ষেত্রে সমীকরণ, যেখানে ভি হচ্ছে প্রতিবিম্ব দূরত্ব, লেন্স থেকে কত দূরে প্রতিবিম্ব করতে যাচ্ছে, এটা হচ্ছে প্রতিবিম্ব আর এটা হচ্ছে বস্তু, ঠিক আছে। আর এটা লেন্সের আলোক কেন্দ্র ও, এই আলোক কেন্দ্র থেকে বস্তু পর্যন্ত দূরত্ব হচ্ছে ইউ, আর আলোক কেন্দ্র থেকে প্রতিবিম্ব পর্যন্ত দূরত্ব হচ্ছে ভি। তাহলে 1/v - 1/u = 1/f, যেখানে এফ হচ্ছে লেন্সের ফোকাস দূরত্ব। এটাকে আমরা বলি লেন্সের সাধারণ সমীকরণ। এছাড়া রয়েছে লেন্সের ক্ষমতা। লেন্সের ক্ষমতা মানে লেন্স তার উপর আপতিত সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছকে কত অভিসারী বা অপসারী রশ্মিগুচ্ছে পরিণত করতে পারে। লেন্সের ক্ষমতার ক্ষেত্রে মনে রাখবে পি সমান 1/f, এফটা অবশ্যই মিটার এককে নেবে। তাহলে এককটা মনে রাখবে, এটা হচ্ছে ডায়োপ্টার বা মিটার ইনভার্স বলতে পারি ফোকাস দৈর্ঘ্যের সঙ্গে। তাহলে ফোকাস দৈর্ঘ্যের সঙ্গে সম্পর্কটা হচ্ছে পি সমান, পি হচ্ছে ফোকাস পাওয়ার লেন্স, আর 1/f, এফটা অবশ্যই মিটার এককে নেবে, ঠিক আছে, মিটার এককে নেবে সেক্ষেত্রে এইটা। আর যদি সেন্টিমিটার এককে নাও সেক্ষেত্রে হয়ে যাবে 100/f, এটা সেন্টিমিটার এককে, ঠিক আছে। এটা পি হচ্ছে লেন্সের ক্ষমতা, অর্থাৎ রশ্মিটাকে কত বেশি অভিসারী না অপসারী করছে সেটা লেন্সের মেজারমেন্ট। এবারে দেখো একটা ছোট্ট অংশ বলে রাখি, লেন্সে যদি আমি হোয়াইট লাইট ফেলি তাহলে লেন্সের ক্ষেত্রে একটা খুব অসুবিধা হয়, ফোকাস দৈর্ঘ্যটা বিভিন্ন কালারের জন্য আলাদা হয়। দেখতে পাচ্ছ, দেখো আমি হোয়াইট লাইট ফেলেছি কিন্তু লেন্স দিয়ে দেখো লাল আলোটা অনেক দূরে মিলিত হয়েছে আর বেগুনিটা সবচেয়ে কাছে মিলিত হয়েছে। তাহলে লাল আলোর জন্য ফোকাস দৈর্ঘ্যটা বড় হয়, ঠিক আছে, এটা বড় হয়। রেডের জন্য ফোকাস দৈর্ঘ্য বড়, আর ভায়োলেটের জন্য ফোকাস দৈর্ঘ্য ছোট হয়, সবথেকে ছোট হবে ভায়োলেট কালারের জন্য। এটা তোমাদেরকে অনেক জায়গায় প্রশ্ন দেওয়া হয় যে লেন্সের বিভিন্ন কালারের জন্য ফোকাস দৈর্ঘ্য কি সেম, তাহলে ফোকাস দৈর্ঘ্য আলাদা হয়। আর এই ঘটনাটাকে আমরা বলি ক্রোম্যাটিক অ্যাবারেশন, বর্ণাপেরণ, বাংলায় বলি বর্ণাপেরণ বা ক্রোম্যাটিক অ্যাবারেশন। যে কোনো একটা হোয়াইট কালারের যদি বস্তু থাকে তার ইমেজ দেখবে একটু সামান্য কালারফুল হয়ে যায়, সেই কারণটাই হচ্ছে এই ক্রোম্যাটিক অ্যাবারেশন, ঠিক আছে। এই ক্রোম্যাটিক অ্যাবারেশনটাকে দূর করার জন্য ক্যামেরায় দেখবে এই ধরনের এই উত্তল অবতল লেন্সের একটা কম্বিনেশন অফ লেন্স ব্যবহার করে এটাকে এড়ানো হয়। অর্থাৎ আমরা ক্যামেরায় যে ছবি তুলি সেক্ষেত্রে যদি শুধুমাত্র উত্তল লেন্স লাগাই তাহলে সেক্ষেত্রে একটা ওই বর্ণাপেরণ ঘটে যাবে, কিন্তু কম্বিনেশন অফ লেন্স লাগালে সেক্ষেত্রে ওই হোয়াইট কালারের ইমেজ হোয়াইটই হবে, অর্থাৎ কালারফুল হবে না। আমরা মোটামুটিভাবে লেন্সের ক্ষেত্রে অনেক কিছু জানলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং ইউটিউব চ্যানেল ফিজিক্স প্রজেক্ট উইথ মোহনলাল। তোমরা ফিজিক্স প্রজেক্ট উইথ মোহনলাল দিয়ে ইউটিউবে সার্চ করো এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, যাতে আগামী দিনে ভিডিও রিলিজ করলে তোমাদের কাছে তার নোটিফিকেশান পৌঁছে যায়। থ্যাংক ইউ।